আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু জানাও। আর ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো তোমরা। ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা আমাকে তোমরা একটু বলো। ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা আমরা তোমাকে একটু বলো, আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও যে ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। আজকে আমরা লেকচার 4 পড়বো এবং আজকে ক্লাসের পরে আমাদের মোটামুটি পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আমি গুগল ফর্মের লিঙ্কটা এই গ্রুপে দিয়ে দিব। তো তোমরা ক্লাস শেষে অবশ্যই থাকবা এবং পরীক্ষাটা হবে, বেশিক্ষণ হবে না, পরীক্ষা 15-20 মিনিটের একটা পরীক্ষা হবে। সো 15-20 মিনিটের মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর পরে দেওয়ার সুযোগ নাই। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখছি যে ক্লাস শেষেই পরীক্ষা হবে এবং উইনারটাও ডিসাইড হয়ে যাবে কে, ঠিক আছে? উইনার কীভাবে ডিসাইড হবে সেটা বলবো। অবশ্য এখানে অনেক কিছু ফ্যাক্ট করে, তাড়াতাড়ি কে তার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে সেম নাম্বার পাইছে। তো সেম নাম্বার পাইলে দেখা যায় যে কি যে তাড়াতাড়ি সাবমিট করছে সেই কিন্তু কী হবে, ফার্স্ট হবে। সেখানে অনেক কিছু ম্যাটার করে, বুঝছো? সো তোমরা সবসময় চেষ্টা করবা তাড়াতাড়ি সাবমিট করার। যত তাড়াতাড়ি সাবমিট করবা, যদি শিওর থাকো, তাহলে তোমার উইন হওয়ার পসিবিলিটি তত বেশি। এখন তোমরা আমাকে একটু বলো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। যদি শিওর থাকো তাহলে তোমার উইন হওয়ার পসিবিলিটি তত বেশি। এখন তোমরা আমাকে একটু বলো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার। তো তোমরা এক কাজ করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। আমরা চলো এই একটা মিনিট সময় নিই, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো 1 মিনিটে এবং সবাই শেয়ার করো। তোমরা শেয়ার অপশনে একটু শেয়ার করো, তোমরা তোমাদের এই টাইমলাইনে একটু শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে মেনশন করো, বেশি বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে যাতে সবাই ক্লাস করে পরীক্ষা দিতে পারে, সবাইকে বেশি বেশি মেনশন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আজকে ক্লাস কি 4টার শেষ পর্যন্ত হবে? হ্যাঁ, হবে হবে হবে, আজকে ক্লাস নিব, শেষ পর্যন্ত হবে। ফ্রেন্ডদেরকে মেনশন করো আর লাইভটা একটু শেয়ার করো, কষ্ট করে তোমাদের টাইমলাইনে শেয়ার করো। তোমরা কত হাবি জাবি জিনিস দেখি টাইমলাইনে শেয়ার দাও। তো ক্লাস একটা শেয়ার করে দাও। ক্লাস একটা শেয়ার করা তো কোনো ব্যাপারই না, জাস্ট শেয়ার অপশানে, এই যেখানে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে শেয়ার দিয়ে দিবা, শেষ, কাহিনী শেষ, ঠিক আছে? কত হাবি জাবি জিনিস পোলাপাইন শেয়ার করে। ক্লাস শেয়ার করতে গেলে সমস্যা না, ক্লাস শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা ক্লাস শুরু করতে পারবো না, ফ্রেন্ডদেরকে মেনশন করো। ফ্রেন্ডদেরকে মেনশন শুরু করলে আমি ক্লাস শুরু করে দেই, তারপর তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে? তাড়াতাড়ি করো। আজকের পরীক্ষাটা সবাই HSC 20 থেকে শুরু করে HSC 22 সবাই দিতে পারবা, সমস্যা নেই। HSC 20, HSC 21, HSC 22, যার ইচ্ছা তাই দাও। মোটামুটি HSC 20 থেকে 22 পর্যন্ত সবাই পরীক্ষাটা দিতে পারবা, ঠিক আছে? এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। ওকে, শেয়ার মেনশন ডান। আলহামদুলিল্লাহ ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, তোমরা কে কততম ব্যাচ এটা একটু কমেন্টে আমাকে জানাতে পারো, যে HSC 21 নাকি HSC 20 নাকি HSC 22, কে কততম ব্যাচ এটা আমাকে জানাতে পারো। ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো এবং লাইভটা শেয়ার করতে থাকো, ঠিক আছে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো যে কে কোন ব্যাচ, HSC 20, HSC 21, HSC 22। হ্যাঁ, লাইভটা শেয়ার করো। আসলে কি জানো, যে আমি যে এই গ্রুপে ক্লাস নেই বা এখানে যে একটা বায়োলজি ক্লাস হয়, এটা এই গ্রুপের ম্যাক্সিমাম শিক্ষার্থী জানে না। তো জানে না বিদায় কী হয়, ওরা লাইভ ক্লাস করতে পারে না, তো ওরা বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু তোমাদের দায়িত্ব যে তোমাদের ফ্রেন্ডদেরকে ধরে ধরে এনে নিয়ে আসা। যেরকম আমরা যখন অফলাইনে প্রাইভেট পড়তাম, কী করতাম, যে বন্ধু একটা না গেলে তার বাসায় গিয়ে তারে ধরে নিয়ে আসতাম, তুই যাবি না তো কে যাবে, আমি কি একটা যাবো, তোকে সাথে নিয়ে যাবো, এরকম ঘটনা হয়। তো অনলাইনে বিষয়টা হচ্ছে মেনশনের মতো। কিসের মতো? মেনশনের মতো, যে তোমরা একটা ফ্রেন্ড জানে না, তো তুমি ওকে মেনশন করে ক্লাসে নিয়ে আসতেছো। তো ভার্চুয়ালি ঘটনা হচ্ছে এরকম, কিন্তু অফলাইনের কথা চিন্তা করলে দেখবা যে আমরা কিন্তু দল বেঁধে কিন্তু প্রাইভেট পড়তে যেতাম, ঘটনা হচ্ছে এরকম আর কি। তো তোমরা মেনশন করতে থাকো, করতে থাকো, ঠিক আছে? তো আজকের ক্লাস থেকে কিন্তু প্রশ্ন হবে। অনেকে মনে করবে আজকের ক্লাস থেকে প্রশ্ন হবে না। হ্যাঁ, আর প্রশ্ন কিন্তু সেই ডিপ লেভেলের হবে, ঠিক আছে? যে প্রশ্ন ডিপ ভালোভাবে পড়বে এবং চিন্তা করবে সেই কিন্তু
উইনার হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা আচ্ছা, তোমরা মেনশন করতে দেখো, মেনশন করলে কিন্তু তোমার ফ্রেন্ডদেরই উপকার হবে অবশ্য, আর ওরা জানবে যে এখানে একটা বায়োলজি ক্লাস হচ্ছে। ওকে, তাহলে আমি শুরু করে দিই। তাহলে অল ক্লিয়ার? অল ক্লিয়ার, তাহলে আমি শুরু করে দিই। ওকে ওকে, তোমরা মেনশন দিতে থাকো ভাই, এটা 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 বলতে হয় না, এটা তুমি দিতে থাকো। তুমি ক্লাস করবো, ওরা কেন ক্লাস করবে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা দেখো, আজকে আমরা ওই যে নেক্সট ক্লাসে যতটুক থেকে শুরু করছিলাম না, আমরা অতটুক থেকে শুরু করবো। তোমরা জানো আমি কতটুক পড়াইছিলাম? সেটা হচ্ছে আমি বলছিলাম যে নগ্নবীজ উদ্ভিদের পাতা দু ধরনের। তোমরা একটু দেখো তো, তোমরা গত লেকচারটা খুলো তো, নোট করছো না? গত লেকচারটা খুলো তো। আমি বলছিলাম যে নগ্নবীজ উদ্ভিদের পাতা দু ধরনের, একটা হচ্ছে যৌগিক পাতা, দেখো একটা হচ্ছে যৌগিক পাতা, বা এটার আরেকটা মিনিং নাম হচ্ছে পর্ণপত্র, আরেকটা হচ্ছে শল্কপত্র, আরেকটা হচ্ছে শল্কপত্র বা স্কেল লিফ, আরেকটা হচ্ছে শল্কপত্র বা স্কেল লিফ, আরেকটা হচ্ছে শল্কপত্র বা স্কেল লিফ। তোমরা যদি খেয়াল করে থাকো, আমি গত ক্লাসেই যৌগিক পাতাটা পড়াই দিছি, আমি গত ক্লাসেই যৌগিক পাতা এবং পর্ণপত্র পড়াইছি, তাই এখানে আমি আর কন্টিনিউ না করি। তো এটা নিয়ে হয়তো আমি একটু হালকা পাতলা বলছিলাম, তাও আমি আবার বলে দিই। হোয়াট ইজ শল্কপত্র? নগ্নবীজ উদ্ভিদের যৌগিক পাতার পাশাপাশি তাদের কাণ্ডে আরেক ধরনের পাতা দেখা যায়, যেটাকে আমরা বলবো শল্কপত্র বা স্কেল লিফ। তো ওই পাতাটা কীরকম? এটা হচ্ছে বাদামি বর্ণের, এটা হচ্ছে কি বাদামি বর্ণের ক্ষুদ্রাকৃতির পাতা, এটা বাদামি বর্ণের ক্ষুদ্রাকৃতির পাতা। তো দেখা যাচ্ছে যে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয় জানো? এই যে তোমার ইয়ার পাশাপাশি, কিসের পাশাপাশি? এই যে যৌগিক পাতার পাশাপাশি, ম্যাক্সিমামই তো যৌগিক পাতা, তাই না? তো যৌগিক পাতার পাশাপাশি কি হয়, এদের এক ধরনের বাদামি বর্ণেরও পাতা দেখা যায়। ওই বাদামি ধরনের পাতাকেই বলা হয় মূলত শল্কপত্র বা স্কেল লিফ। তো পরীক্ষায় যদি আসে নগ্নবীজ উদ্ভিদের পাতা কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে যৌগিক পাতা, যেটা আমি গত ক্লাসে ডিটেল সহকারে পড়াই দিছি। এমনি যৌগিক পাতা নামটা শুনলে হবে না, এটা বুঝতে হবে যৌগিক পাতা কি, যেটা আমি গত ক্লাসে যৌগিক পাতাটা কি বলে দিছি, এখানে আমি আর কন্টিনিউ না করি। এবং আরেক ধরনের পাতা থাকে, সেটা হচ্ছে বাদামি বর্ণের পাতা, যেটা নগ্নবীজ উদ্ভিদের পাতার সাথে, যৌগিক পাতার সাথেই থাকে, ঠিক আছে? ওখানেই পাওয়া যায়, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো, এখন আমাকে সাইকাস, আমি তো আমার উদ্দেশ্য কি নিয়ে পড়া, আমি সাইকাস নিয়ে পড়তেছি। আমরা কি নিয়ে পড়তেছি বলো তো? আমরা সাইকাস উদ্ভিদটাকে চিনতেছি, আমরা সাইকাসকে চিনি না, আমরা সাইকাস উদ্ভিদকে কি করতেছি? চিনতেছি। এখন দেখো নেক্সট যেটা বলি, যে সাইকাস উদ্ভিদের যে কচি পাতা আছে, সাইকাস উদ্ভিদের কচি পাতায় সার্সিনেট ভার্নিশন দেখা যায়। এটা দেখো, সার্সিনেট ভার্নিশন দেখা যায়। গত ক্লাসে যতটুকু শেষ করছি সেখান থেকেই শুরু করতেছি। তো গত ক্লাস যারা করছো তারা কিন্তু বুঝতেছ, আর যারা ক্লাস করে না তারা হচ্ছে বতে বেকুব, ঠিক আছে? তারা হচ্ছে কি বতে বেকুব, আর যারা লাইভ ক্লাস করে তারা হচ্ছে কি ভালো, ঠিক আছে? ওকে দেখো, কচি পাতায় সার্সিনেট ভার্নিশন দেখা যায়। এখন কচি পাতা তো বুঝো, কচি মিন্স নতুন একটা পাতা, যেটা সদ্য পাতাটা সদ্য তৈরি হয়েছে, এরকম একটা পাতা। এখন ভাই এটা বুঝি না যে সার্সিনেট ভার্নিশন, এটা বুঝি না। দেখো আমি যদি বলি, তুমি যদি ভার্নিশন কথাটা বুঝতে চাও, ভার্নিশন কথাটার অর্থ কি? ভার্নিশন কথাটার অর্থ হচ্ছে যে মুকুল অবস্থায়, লিখো আমার সাথে লিখতে পারো, মুকুল অবস্থায়, মুকুল অবস্থায় কচি পাতার বিন্যাসকে, কচি পাতার বিন্যাসকে ভার্নিশন বলে। দেখো ভার্নিশন কথাটা শুনলে একটা সাজানো সাজানো বা বিন্যাস টাইপসের একটা ফিলিং আছে, ভার্নিশন। তো ভার্নিশন মানে বোঝাচ্ছে যে মুকুল অবস্থায় একটা পাতা যখন মুকুল অবস্থায় থাকে, তখন মুকুল অবস্থায় যে কচি পাতাগুলো থাকে, ওই কচি পাতার বিন্যাসকে, মানে কচি পাতাগুলো সাজানো অবস্থায় থাকে। বিন্যাস মানে কি? সাজানো। তো কচি পাতাগুলো সাজানো অবস্থায় থাকে। কচি পাতা মানে কি? নতুন পাতা, যেগুলো সদ্য তৈরি হয়েছে, ছোট পাতা, এগুলোর বিন্যাসকে ভার্নিশন বলে। এখন তাহলে পাই সার্সিনেট কেন বলছে? কারণ এই যে কচি পাতাগুলো তুমি দেখতেছ, কচি পাতাগুলো কিভাবে থাকে? এই কচি পাতাগুলা কুণ্ডলিত অবস্থা থাকে। কি অবস্থা থাকে? কচি পাতাগুলা কুণ্ডলিত মানে বুঝো তো, মানে এভাবে প্যাঁচাই থাকে, এভাবে প্যাঁচাই থাকে। তোমরা হয়তো দেখবে এরকম কিছু পাতা আছে যেগুলো দেখবা যেভাবে প্যাঁচাই থাকে, আস্তে আস্তে প্যাঁচানোগুলা ফুটে পাতাটা এভাবে বের হয়। তো দেখা যাচ্ছে কি যে সার্সিনেট কেন বলতে? সার্সিনেট কথাটার অর্থই হচ্ছে কুণ্ডলিত।
সার্সিনেট কথাটার অর্থই হচ্ছে কি কুণ্ডলিত। তো কচি পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায় বলতে ভার্নেশন অর্থ মুকুল অবস্থায় কচি পাতার বিন্যাস। একটা মুকুল অবস্থায় কচি পাতা কী হয় বিন্যস্ত, অনেকগুলো কচি পাতা বিন্যস্ত হয়। কীভাবে বিন্যস্ত হয় সেটার আনসার এখানে দেওয়া আছে। সার্সিনেটভাবে বিন্যস্ত, সার্সিনেটভাবে বলতে পাতাগুলো এভাবে পেঁচায় যায়, কুণ্ডলি একটা কয়েল এভাবে পেঁচে যায় না, দেখো তো একটা কয়েল এভাবে পেঁচে গেলে এটাকে আমরা কি বলি কুণ্ডলিত বলি না। তো ঠিক একটা পাতাও এভাবে কি হয় পেঁচাই যায়, কচি পাতা নট আবার আমরা মনে করিও না যে ইয়া বড় পাতা বা পুরাতন পাতাগুলো পেঁচায়, পুরাতন পাতা কখনো পেঁচাইতে দেখবে না, নতুন পাতাগুলো এভাবে কয়েলের মতো মশার কয়েলের মতো, এটাকে কি বলি আমরা মশার কয়েল, এই যে মশার কয়েল বলি না মশার কয়েল, এই মশার কয়েলের মতো এভাবে পেঁচাতে থাকে, এটাকেই বলা হয় সার্সিনেট। আর ভার্নেশন মিন্স মুকুল অবস্থায় কচি পাতার বিন্যাস। তাহলে বলতো ফার্ন বলতেছি নগ্নবীজ উদ্ভিদ মানে সাইকাস উদ্ভিদে কি দেখা যায়, কচি পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়। কচি পাতায় সার্সিনেট ভার্নেশন বলতে আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার আমাকে কমেন্টে জানাও, ইজ ইট ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার আমাকে কমেন্টে জানাও, এই জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার এই জিনিসটা ক্লিয়ার আমাকে বলো একদম সোজা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার ওকে। আচ্ছা এখানে কমেন্ট আসতে একটু দেরি করে এই জন্য হয়তো সমস্যা হচ্ছে। ক্লিয়ার ওকে ক্লিয়ার। আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে বলবা লাইভে। এখন দেখো এতটুক তো গেল, এটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। এখন দেখো সার্সিনেট ভার্নেশনের পর আরও অনেক কিছু তোমাকে জানতে হবে। যেমন দেখো এই সাইকাসের যে পাতা আছে, সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। অনেকে এটা বুঝবে না, ভালো করে খেয়াল করবে এটা। সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এখন তোমরা সাথে সাথে আমারে জিজ্ঞেস করবা ধরবা ভাইয়া ট্রান্সফিউশন টিস্যু কি, ভাইয়া ট্রান্সফিউশন টিস্যু কি, ভাইয়া ট্রান্সফিউশন টিস্যু কি, তোমরা সাথে সাথে আমারে ধরবা ভাইয়া ট্রান্সফিউশন টিস্যু কি। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো ট্রান্সফিউশন টিস্যু কি, এটাই তো জানি না, আপনি নিয়ে আসলেন ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু আমরা তো জানি না, তো এটা লিখো, এটা কি লিখো, সেটা হচ্ছে যে পাতার পেলিসেট প্যারেনকাইমা, পেলিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে এক ধরনের বর্ণহীন লম্বা লম্বা সংবহন টিস্যুকে ট্রান্সফিউশন টিস্যু বলে। তাহলে ট্রান্সফিউশন টিস্যু কি, সেটা হচ্ছে পাতার পেলিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে এক ধরনের বর্ণহীন লম্বা সংবহন টিস্যুকে ট্রান্সফিউশন টিস্যু বলে। পরীক্ষায় যদি আসে ট্রান্সফিউশন টিস্যু কি, পাতার পেলিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে এক ধরনের বর্ণহীন লম্বা সংবহন টিস্যুকে কি বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে। আমার সাথে সাথে বলো কি বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে। আমার সাথে সাথে বলো কি বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে। আমার সাথে সাথে বলো কি বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে। আমার সাথে সাথে বলো কি বলে, ট্রান্সফিউশন টিস্যু বলে। হ্যাঁ এখন দেখো সেটা হচ্ছে, এটা একটা ফিগার রাখলে ভালো। তুমি একটা পাতার একটা নগ্নবীজ উদ্ভিদের পাতা নিবে, এভাবে স্লাইস করবা। তো স্লাইস করলে নগ্নবীজ উদ্ভিদের পাতায় প্রথমে দুই ধরনের টিস্যু পাবো আমরা। প্রথমে দেখো অনেকটা ব্যারিকেডের মতো কতগুলো টিস্যু থাকে। এ দেখো ব্যারিকেডের মতো, ব্যারিকেড চিনো তো, এই যে হরতাল দিলে পুলিশে কি দেয়, ব্যারিকেড দেয়। পুলিশে কি দেয়, ব্যারিকেড দেয়। এই যে ব্যারিকেডের মতো কতগুলা টিস্যু দেখা যাচ্ছে, এগুলাকে বলা হয় পেলিসেট টিস্যু, এগুলোকে বলা হয় পেলিসেট। ঠিক এদিকে গোল স্পঞ্জের মতো, তোমরা স্পঞ্জ খাও না, স্পঞ্জ মিষ্টি আসো না, মিষ্টি কতগুলো মিষ্টি আছে, এগুলোকে আমরা স্পঞ্জ বলি, কারণ এগুলো স্পঞ্জের মতো, তাই না, স্পঞ্জের মতো নরম। এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা।
এবং ঠিক দেখো এই পেলিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে এভাবে প্যারালালভাবে কতগুলো লম্বা লম্বা টিস্যু আছে। এই দেখো প্যারালালভাবে সবুজ কালারে এভাবে লম্বা লম্বা কতগুলো টিস্যু আছে। এগুলাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। এগুলাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। দেখছো এই পেলিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে এক ধরনের প্যারালালভাবে লম্বা বর্ণহীন সংবহন টিস্যু আছে, এদেরকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। তোমরা কি জানো এই পেলিসেড এবং স্পঞ্জিকে পাতার মেসোফিল কোষও বলে। এগুলোকে কি বলে? মেসোফিল কোষও বলে। কিন্তু নর্মালি আমরা পাতার কোষ বলতে বা মেসোফিল কোষ বলতে পাতার কোষকে মেসোফিল বলে, পেলিসেড এবং স্পঞ্জি বলি। তো এই পাতার কোষের মাঝখানে এভাবে প্যারালালভাবে এক ধরনের লম্বা ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, এটাই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এখন কথা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যুর কাজ কি? ধারণা করা হচ্ছে যে এই ট্রান্সফিউশন টিস্যু পরিবহন টিস্যু এবং এই যে পাতার যে টিস্যু আছে তাদের মধ্যে বিভিন্ন দ্রব্য আদান প্রদান করে। এটা ধারণা করা হচ্ছে। সেটা হচ্ছে কি ধারণা করা হচ্ছে যে ট্রান্সফিউশন টিস্যুটা যেহেতু এটার নাম দেখো সংবহন টিস্যু, তাই এটা কোনো কিছু সংবহন করবে বা আদান প্রদান করবে। তো কার মধ্যে আদান প্রদান করবে সেটা হচ্ছে ধরো পরিবহন টিস্যু এবং এই পাতার টিস্যুর মাঝখানে এটা একে অপরকে বিভিন্ন দ্রব্য প্রয়োজনীয় দ্রব্য আদান প্রদান করবে। যেহেতু এটা সংবহন, এটার ভিতর দিয়ে যাবে। সংবহন মিন্স কি? এটার ভিতর দিয়ে যাবে। তো বিভিন্ন দ্রব্য প্রয়োজনীয় উপাদান পাতার টিস্যু এবং পরিবহন টিস্যুর মধ্যে আদান প্রদান করাই হচ্ছে এর কাজ। এটাই হচ্ছে কথা। আশা করি বুঝছো? ক্লিয়ার? কমেন্টে বলো এটা ক্লিয়ার। কমেন্টে বলো ট্রান্সফিউশন টিস্যু বুঝতে পারছো কি? কমেন্টে বলো। বুঝতে পারলে বলো ট্রান্সফিউশন টিস্যু বুঝতে পারছো কি? কমেন্টে বলো। নোট করবা, নোট ছাড়া কোনো কথা হবে না। নোট করবা। ট্রান্সফিউশন টিস্যু বুঝতে পারছো কি? ক্লিয়ার। ওকে ক্লিয়ার। সবাই ভালো। এখানকার যারা লাইভ ক্লাস করে সবাই ভতে ভালো। ঠিক আছে? ওকে। তোমরা তো অনেক কিছু পারো দেখি। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে সাইকাসের যে শুক্রাণু আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে লাইনটা লিখতেছি এটা খুবই ইম্পর্টেন্ট। সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে এটা মারাত্মক ইম্পর্টেন্ট, সর্ববৃহৎ। এটা লিখে রাখো, ট্রিপল স্টার, মারাত্মক ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। সেটা হচ্ছে সাইকাসের যে শুক্রাণু আছে, সাইকাসের শুক্রাণু কিন্তু ফ্লাজেলা থাকে। তবে শুধু ফ্লাজেলা না, বহু ফ্লাজেলা মানে বুঝছো? ধর এটা একটা জিনিস, এই জিনিসে এভাবে অনেকগুলো এভাবে লেজ থাকে, এগুলাকে বলা হয় বহু ফ্লাজেলা। ঠিক আছে? তো সাইকাসের যে শুক্রাণু বাবা আছে, শুক্রাণুকে বাবা ডাকতে পারি না, কারণ বাবার সাথে শুক্রাণু কথাটা যায়। ঠিক আছে? তো শুক্রাণু বাবা আর ডিম্বাণু মা। শুক্রাণু বাবা যেটা আছে, তো শুক্রাণু বাবা অনেকগুলা ফ্লাজেলা আছে। ঠিক আছে? এবং পুরা উদ্ভিদে যতগুলো উদ্ভিদ শুক্রাণু তৈরি করে তার মধ্যে একমাত্র সাইকাস উদ্ভিদের শুক্রাণু হচ্ছে সবচেয়ে বড়। তার মানে পুরা উদ্ভিদের মধ্যে যতগুলো উদ্ভিদ আছে সবার মধ্যে শুধুমাত্র সাইকাস উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ। দ্যাটস ওয়াই আমি বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে। বোঝানোর কি আছে? এটা তো বোঝানোর কিছু নেই, শেষ। ওকে, এটা জাস্ট মাথায় রাখবা, পরীক্ষায় আসবে। আচ্ছা, এর আগে আমরা নগ্নবীজ উদ্ভিদে আরো অনেক কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম। কি বৈশিষ্ট্য পড়ছিলাম? যেমন মনে করে দেখো আমরা পড়ছিলাম যে নগ্নবীজ উদ্ভিদে মাইক্রোস্পোরোফিল। এখানে আমি আর ব্যাখ্যা করতেছি না, কারণ এগুলো আমার সেকেন্ড ক্লাসে আমি ব্যাখ্যা করছি। মাইক্রোস্পোরোফিলগুলা ঘনভাবে সজ্জিত হয়ে ঘনভাবে মানে বুঝছো, একে অপরের সাথে গিজাগিজি করে থাকে, বুঝছো? মানে যেমন কি জায়গার অভাব, গিজাগিজি করে থেকে একটা স্ট্রাকচার তৈরি করে। যেরকম তোমরা দেখবা যে আকাশে কতগুলো পাখি আছে যারা একসাথে আকাশে উড়ে, তো একসাথে যখন আকাশে উড়ে তাদেরকে একটা শেপের মতো লাগে। দেখা যাচ্ছে কিছুক্ষণ ওয়াইয়ের মতো লাগতেছে, কিছুক্ষণ জ্যাটের মতো লাগতেছে, তারা একটা স্ট্রাকচার দেয়। ঠিক সেমভাবে মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র, এটাকে বাংলায় আমি কি বলছিলাম? এগুলা গত ক্লাসটা যারা আমার আগের ক্লাসগুলো করছে তারা এগুলো সব ক্লিয়ার। সো এগুলা
তৈরি করে একটা স্ট্রাকচার তৈরি করবে, সেটাকে বলি পুংকণ বা পুং স্ট্রোবিলাস, সেটাকে বলি পুংকণ বা পুং স্ট্রোবিলাস, সেটাকে বলি পুংকণ বা পুং স্ট্রোবিলাস। তার মানে সাইকাসেও কিন্তু এভাবে একটা লম্বা এরকম একটা পুংকণ দেখতে পাবা, এটা সামনেও আসবে, এরকম একটা লম্বা পুংকণ দেখতে পাবা সাইকাস উদ্ভিদের মধ্যে। তো এগুলো কেন হয়েছে? অসংখ্য পুং রেণুপত্র মিলে এগুলো হয়েছে। সাইকাস উদ্ভিদও পাওয়া যায়, যেরকম নগ্নবীজ উদ্ভিদে পাওয়া যায়, কারণ সাইকাসও নগ্নবীজ উদ্ভিদ। তারপর স্ত্রী বা মেগাস্পোরোফিল যেগুলো আছে, মেগাস্পোরোফিলগুলো কিন্তু ঘনভাবে থাকে না, ঢিলাভাবে থাকে। মেগাস্পোরোফিলগুলো কিন্তু মানে ওরা এভাবে গিজাগিজি করে থাকে না। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ একটু মেগা মানে হচ্ছে মেয়ে, তো এটাকে বাংলায় বলে স্ত্রীর রেণুপত্র। তোমরা একটু খেয়াল করে দেখবা পোলাপাইনটা কিন্তু একে অপরের সাথে একটু গিজাগিজি করে থাকলেও আমরা তেমন কাউকে কিছু বলি না, বা আমরা একটু গিজাগিজি করে থাকলেও বা পছন্দ করি, কারণ আমরা পাবলিক প্লেসে একটু বেশি যাই। তো বাসে আমরা চললে দেখা যাচ্ছে কি আমরা বাসে অনেক ভিড় হইলে ওখানে দাঁড়িয়ে যেতে পারতেছি, যদিও করোনার টাইমে এটা দরকার নেই। সো আমি জাস্ট একটু বলতেছি আর কি, যে এভাবে আমরা চলে যাই। কিন্তু মেয়েরা দেখবা একটু স্পেস লাগে ওদের, আমার কাছে আসছোস কেন, চলে যা, দূরে চলে, একটু দূরে থাক, গরম লাগতেছে বেশি। তো এই জন্য এই মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র কিন্তু দেখবা ঢিলাভাবে থাকে। তো ঢিলাভাবে থাকার কারণে কোনো স্ট্রোবিলাস গঠন করে না, কোনো স্ট্রোবিলাস গঠন করে না, বা কোনো কোণ গঠন করে না, বা কোনো কোণ গঠন করে না। এটাও আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমি পড়াইছি, তো এখানে আর এভাবে বলার দরকার নেই। আচ্ছা, তারপর আর কি জানো? সেটা হচ্ছে যে এদের জীবনচক্র হ্যাটেরোমরফিক। এটাও আমি গত ক্লাসে খুব ডিটেলভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, মনে করে দেখো। আমি বলছিলাম হ্যাটেরোমরফিক মানে হচ্ছে দুইটা দশা। হ্যাটেরোমরফিক মানে হচ্ছে দুইটা দশা, একটা হচ্ছে স্পোরোফাইটিক দশা, যেটাকে আমরা বলি টয়েস এন্ড ডিপ্লয়েড, আর একটা হচ্ছে গ্যামিটোফাইটিক দশা। তাহলে যেহেতু নগ্নবীজ উদ্ভিদেও এটা পাওয়া যায়, তাহলে সাইকাসও তো একটা নগ্নবীজ উদ্ভিদ, তো সাইকাসেও তুমি পাবা। এবং গ্যামিটোফাইটিক দশা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি এটা ক্লিয়ার করছি, তো এখানে আর বলার দরকার কি আমার, ঠিক আছে? ওখানে যা করছে এখানে সেম, দুইটাই তো নগ্নবীজ উদ্ভিদ। এই কথাগুলো মনে রাখতে হবে। এদের জীবনচক্র হতে কি হ্যাটেরোমরফিক মানে স্পোরোফাইটিক দশাও দেখা যায়, মানে স্পোর তৈরির দশাও দেখা যায়, আবার গ্যামিটোফাইটিক দশাও দেখা যায়, মানে গ্যামেট তৈরির দশাও কি হয় দেখা যায়, দেখা যায়, ঠিক আছে? ওকে ওকে ওকে, এগুলো একটু নোট করো, আমি মুছে দিচ্ছি। ওকে ওকে, তারপর আর কি জানতে হবে? সেটা হচ্ছে এদের যে পরাগায়ন বায়ু বা বাতাসের মাধ্যমে হয়, বায়ু বা বাতাসের মাধ্যমে। তোমরা দেখবা যে একটা নগ্নবীজ উদ্ভিদের যে পুরুষ নগ্নবীজ উদ্ভিদের যে পরাগরেণুগুলা বাতাসের দ্বারা বাহিত হয়ে স্ত্রী নগ্নবীজ উদ্ভিদের ডিম্বকে গিয়ে প্রবেশ করে। এটা অবশ্য বায়ুর মাধ্যমে হয়, অন্য কিছুর মাধ্যমে হয় না, প্রাণীর মাধ্যমে হয় না, তারপর আরো অনেক কিছু মাধ্যম আছে, এগুলোর মাধ্যমে হয় না। তোমরা তো পরাগায়নের টাইপস পড়ছো, বায়ু পরাগায়ন, প্রাণী পরাগায়ন। তো এটা হচ্ছে বায়ু পরাগায়ন। বায়ুর মাধ্যমে কিন্তু পরাগরেণু স্ত্রী নগ্নবীজ উদ্ভিদের ডিম্বকে গিয়ে যুক্ত হয় বায়ুর মাধ্যমে। সো এটাই হচ্ছে মেইন লাইন। আচ্ছা, এতটুক তো শেষ। এতটুক তোমরা যদি বুঝতে পারো, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি বের করবো। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, যেটা তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসবে। যেমন দেখো, এরকম প্রশ্নটা আসবে, সেটা হচ্ছে যে সাইকাসকে পাম ফার্ম কেন বলা হয়? সাইকাসকে পাম ফার্ম কেন বলে? এটা কিন্তু তোমার 2 নম্বরে আসবে, অনুধাবনমূলক প্রশ্ন আসবে। সাইকাসকে পাম ফার্ম বলে কেন? দেখো এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে পাম আর একটা হচ্ছে ফার্ম। এখন দেখো এই ব্যাখ্যাটা তুমি কিভাবে করবা, সাইকাসকে কেন পাম ফার্ম বলে। চলো প্রথমে আমি সাইকাসকে কেন পাম বলে এটার ব্যাখ্যা করি। দেখো 1 নাম্বার, পাম কেন বলে? দেখো সাইকাস উদ্ভিদটা পাম জাতীয় উদ্ভিদের মতো, সাইকাস উদ্ভিদের যে কাণ্ড, সাইকাস উদ্ভিদের কাণ্ড পাম গাছের কাণ্ডের মতো খাড়া। পাম গাছের কাণ্ডের মতো খাড়া। তোমরা কাণ্ড তো চিনো, তাই না? এটা যদি একটা মাটি হয়, এদিক দিয়ে যে একটা উদ্ভিদ, এই যে উদ্ভিদটা দাঁড়াই আছে, এটাই তো কাণ্ড,
এই যে উদ্ভিদটা দাঁড়াইছে, উদ্ভিদটা কাণ্ড, তো এই কাণ্ড দেখবা সাইকাস উদ্ভিদগুলো এভাবে খাড়া হয়, লম্বা হয় খাড়া। তো পাম গাছের উদ্ভিদগুলোও কিন্তু খাড়া হয়। তো বলা হচ্ছে যে সাইকাস উদ্ভিদের কাণ্ডটাও পাম গাছের কাণ্ডের মতো খাড়া। পাম গাছ যেরকম খাড়া, এই সাইকাস উদ্ভিদের কাণ্ডটাও খাড়া, তাই এটাকে পাম বলা হয়েছে। তাই এটাকে পাম বলা হয়েছে। আবার বলিও না যে আমরা পাম দিই না, যে একজনকে বেশি উপরে তুলে দেওয়ার জন্য আমরা কি দিই, ফার্ম দিই, ফার্ম নদিস, ফার্ম নদিস, ফার্ম নদিস, আমরা এরকম বলি যে ফার্ম নদিস। তো এই ফার্ম না, আবার এটা হচ্ছে পাম। সেটা হচ্ছে সাইকাস উদ্ভিদের কাণ্ড পাম গাছের কাণ্ডের মতো খারাপ বিধায় আমরা এটাকে পাম বলতেছি। আচ্ছা ফার্ন কেন বলতেছি, সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে, তোমরা যে ফার্ন উদ্ভিদ সম্বন্ধে নাম শুনছ, নাম না শুনলে এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার আছে টেরিডোফাইটা, টেরিডোফাইটার একটা এক্সাম্পল হচ্ছে ফার্ন। টেরিডোফাইটা এর আগের চ্যাপ্টার আছে টেরিডোফাইটার। টেরিডোফাইটার একটা উদ্ভিদের নাম হচ্ছে ফার্ন। এখন কথা হচ্ছে, দেখা যাচ্ছে এই সাইকাস উদ্ভিদটা ফার্নের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। তার মানে কি হয়, এখানে দেখা যাচ্ছে যে কি ফার্নের বৈশিষ্ট্যের সাথে মিল, ফার্নের বৈশিষ্ট্যের সাথে মিল কিভাবে, ফার্নের বৈশিষ্ট্যের সাথে মিল কিভাবে, দেখি তো ফার্নের বৈশিষ্ট্যগুলো কি কি, দেখি তো ফার্নের বৈশিষ্ট্যের সাথে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মিলে কিনা, কারণ আমরা একটু আগে বৈশিষ্ট্য পড়ে ফেলছি। দেখা যাচ্ছে ফার্নের উদ্ভিদের যে পাতা আছে, এদের ফার্ন উদ্ভিদের পাতা হচ্ছে যৌগিক। এই যে একটা বৈশিষ্ট্য আমি মিল পেয়ে গেছি। তোমরা কি জানো নগ্ন সাইকাস উদ্ভিদের পাতাও যৌগিক, ফার্নেরও পাতাও যৌগিক, সাইকাস উদ্ভিদের পাতাও কিন্তু যৌগিক পাতা। একটা বৈশিষ্ট্য মিলে গেছে। তারপর আর কি বৈশিষ্ট্য মিলে দেখি, সেটা হচ্ছে যে এদের কচি পাতায় সার্সিনেট ভার্নিশন দেখা যায়। এই দেখো ভাইয়া, একটু আগেই তো আমরা সার্সিনেট ভার্নিশন নিয়ে আলোচনা করছি, তাহলে ফার্নেও কিন্তু দেখছো কি দেখা যায়, সার্সিনেট ভার্নিশন দেখা যায়, মানে কুণ্ডলিত কচি পাতা দেখা যায়, মানে কুণ্ডলিত কচি পাতা। দেখো 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 ফার্নের সাথে মিলে যাচ্ছে নগ্নবীজ। এই সাইকাস উদ্ভিদটার বৈশিষ্ট্য ফার্নের সাথে মিলে যাচ্ছে। ফার্নেও কিন্তু সার্সিনেট ভার্নিশন দেখা যায়, একটু আগে সার্সিনেট ভার্নিশন পড়েছি, এটাও মিলে গেছে। তারপর দেখো সি নাম্বার আর কি মিলে, সেটা হচ্ছে এদের শুক্রাণুও কিন্তু বহু ফ্লাজেলা যুক্ত। এই যে একটু আগেই তো ভাইয়া আমি এটা লিখে দিছি তোমাদেরকে, একটু আগেই তো ভাইয়া আমি তোমাদেরকে লিখে দিছি, সেটা হচ্ছে সাইকাসের শুক্রাণু তো বহু ফ্লাজেলা ছিল। দেখো তো ভাইয়া কি আশ্চর্য বিষয়, কি সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, সেটা হচ্ছে শুক্রাণু মিলে গেল বহু ফ্লাজেলা যুক্ত। আর কি মিলতে পারে, এত মিলে কেন, এত মিলে কেন এদের সাথে, এত মিল কেন, সেটা হচ্ছে জীবনচক্র হ্যাটেরোমরফিক, জীবনচক্র পর্যন্তও মিলে গেছে, জীবনচক্র হ্যাটেরোমরফিক। এই যে ভাইয়া বলো তো, একটু আগে তোমাদেরকে আমি হ্যাটেরোমরফিক কথাটা এখানে ইউজ করলাম না, বা এর আগের ক্লাসেও বলছিলাম না। দেখো সাইকাস উদ্ভিদেরও জীবনচক্র হ্যাটেরোমরফিক, ফার্ন উদ্ভিদেরও জীবনচক্র হ্যাটেরোমরফিক। আর কি লাগে, জীবনচক্র পর্যন্ত মিলে গেছে, পুরো লাইফ স্টাইলই মিলে গেছে, লাইফ স্টাইলও মিলে গেছে। তাহলে ফার্নের বৈশিষ্ট্যের সাথে সাইকাসের বৈশিষ্ট্য যেহেতু মিলে যাচ্ছে, তাই আমরা এই ফার্ন কথাটা ইউজ করছি। তাই সাইকাসকে বলা হয় পমফাম। এটা 2 নম্বরে আসবে, লিখে রাখো। 2 নম্বর আসলে এটাই লিখবা, এটা লাগলে ফুল মার্কস। এভাবে লিখলে সুন্দরভাবে লিখবা, এভাবে এগুলাই লিখবো। অবশ্যই এগুলো লিখলেই তো 2 নম্বরের জন্য আর কি লিখতে হয়, 2 নম্বরের অনেক বেশিও লিখে ফেলছো এখানে, ঠিক আছে। তো সাইকাসকে পামফাম বললে এটা পারবা কিনা আমাকে একটু কমেন্টে বলো তো, এটা লিখতে পারবা কিনা কমেন্টে বলো তো, এটা লিখতে পারবে কিনা কমেন্টে বলো তো। এটা লিখতে পারবে কিনা কমেন্টে বলো তো। পারবো স্যার, পারবো স্যার। আরে তোমরা তো সবাই দেখি ব্রিলিয়ান্ট ছাত্র, পারো। সবসময় বলি পাম নদিস, হ্যাঁ গুড। আমি সবসময় বলি পাম নদিস, হ্যাঁ পাম নদিস, পাম নদিস। পাম দেওয়া ভালো না, পাম দিলে তো ভাই উপরে উঠে যাবো, উপরে উঠে গেলে আর নিচে নামাইতে পারবা। আর আমি যদি নিচে না নামি তাহলে আমি তোমাদের ক্লাস দিব কীভাবে, তাই না? তো পাম নদী এখানে, ওকে। আরে সবাই পারবে, সবাই পারবে। আরে আজকে তো পরীক্ষা দেখতেছি সবাই ফার্স্ট হবে, তো সবাই যদি ফার্স্ট হয় তাহলে আমি প্রাইজ দিব টাকারে। হ্যাঁ সবাই যদি ফার্স্ট হয় আমি প্রাইজ দিব টাকারে, বলো তো। হ্যাঁ সবাই পারবে। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি শুধু প্রশ্ন বাইর করবো যে, এখন প্রশ্ন বাইর করবো যে, সেটা হচ্ছে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলে? এটা পরীক্ষায় আসে, লিখে রাখো 100%। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলে, এটাও আসবে 2 মার্কসের জন্য। তোমরা জানো আমি এই জীবন্ত জীবাশ্মটা আমার প্রথম লেকচারে ব্যাখ্যা করছিলাম। জীবন্ত মানে হচ্ছে লিভিং,
জীবাশ্ম, এটা প্রথম ক্লাসে আমি ব্যাখ্যা করছিলাম, তাও আবার বলতেছি। জীবাশ্ম মানে হচ্ছে ফসিল। দেখো তোমরা আগে জীবাশ্ম কথাটা একটু বুঝো। জীবাশ্ম মানে বুঝো অনেক বছর আগে, অনেক বছর বলতে এই বছর না, সেটা হচ্ছে 100 মিলিয়ন বছর আগে, 10 কোটি বছর আগে, 20 কোটি বছর আগে, 30 কোটি বছর আগে। যে না, এই যে সাইকাস দেখতেছো, সাইকাস উদ্ভিদের অনেকগুলো জেনারেশন ছিল। সাইকাস উদ্ভিদের অনেকগুলো জেনারেশন ছিল, তো জেনারেশনগুলো বিলুপ্ত হয়ে গেছে। অসংখ্য প্রজাতি ছিল, অসংখ্য প্রজাতি, গণে শেষ করতে পারবে না। পৃথিবীতে একসময় ছিল, বর্তমানে এরা অহংকার করার কারণে, অহংকার পতনের মূল, তো অহংকার করার কারণে বর্তমানে পৃথিবীতে এরা নাই বলতে গেলে। তো এই জন্য এদেরকে আমরা যেহেতু বর্তমানে পাচ্ছি না, এই জন্য এদেরকে বিভিন্ন সময় আমরা মাটির নিচে পাবো। তো মাটির নিচে যে জিনিসগুলো আমরা পাই, যেগুলো অনেক বছর আগে ছিল বর্তমানে নেই, তাদেরকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। যেমন দেখবা ডাইনোসরের কথাটা তোমরা বেশিরভাগ শুনে থাকো, যে ডাইনোসর কিন্তু বলা হয় একসময় পৃথিবীতে ছিল। এখন বর্তমান এই যে ডাইনোসরের যে একটা অস্তিত্ব ছিল, এটা কিভাবে আমরা বুঝছি, সেটা হচ্ছে এই যে মাটির নিচে আমরা বিভিন্ন সময় ডাইনোসর হাড় পাইছি। বিভিন্ন সময় গবেষকরা কি পাইছে, হাড় পাইছে। তা হাড় পেয়ে বুঝতে পারছে যে একসময় ডাইনোসর ছিল। তো এই হাড়গুলোকে আমরা কি বলতেছি, যেগুলো অনেক বছর আগে ছিল, বর্তমানে আমরা মাটিতে পাচ্ছি, মাটি থেকে পাচ্ছি। তো এগুলোকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। তেমনি এই যে সাইকাস উদ্ভিদের যে বর্গ, এক বর্গটা হচ্ছে সাইকাডেলস বর্গ। সাইকাডেলস বর্গ, সাইকাস উদ্ভিদের যে সাইকাডেলস বর্গ, এই সাইকাডেলস বর্গতে অসংখ্য যে প্রজাতিগুলো ছিল, সাইকাডেলস বর্গের যে অসংখ্য প্রজাতি বর্তমানে বিলুপ্ত। বর্তমানে কি বিলুপ্ত, মাটির নিচে পাওয়া যায়। আমার লেখা কিন্তু খারাপ, মাটির নিচে, তোমরা আমার কথাটাকে ফোকাস করবা। মাটির নিচে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে, মাটির নিচে পাওয়া যায় জীবাশ্ম বা ফসিল হিসেবে। কি হিসেবে? ফসিল হিসেবে, মাটির নিচে পাওয়া যায় ফসিল হিসেবে। এখন দেখো কিন্তু একটাও কি জেনারেশন সার্ভাইভ আর নাই পৃথিবীতে বর্তমানে আছে। তো এই সাইকাডেলস বর্গের মধ্যে মাত্র যে 100 প্রজাতি আছে, মাত্র 100 প্রজাতি, ইনক্লুডিং, দেখো ইনক্লুডিং সাইকাস, ইনক্লুডিং সাইকাস, 100 প্রজাতির মধ্যেও কিন্তু সাইকাস আছে। তো এই যে মাত্র 100 প্রজাতি বর্তমানে পৃথিবীতে জীবিত আছে, এবং এদের বৈশিষ্ট্য এদের জীবাশ্মের সাথে মিলে যায়, এদের জীবাশ্মের সাথে মিলে যায়। যেহেতু এই সকল উদ্ভিদ ইনক্লুডিং সাইকাস যেহেতু এখনো জীবিত আছে, সাইকাস এখনো জীবিত আছে, বাংলাদেশেও পাওয়া যায়। তো যেহেতু এখনো জীবিত আছে, তাই এদের বৈশিষ্ট্য যেহেতু এই সকল জীবাশ্মের সাথে মিলে যাচ্ছে, তাই আমরা বলতে পারবো এদের জীবন্ত জীবাশ্ম। তাই আমি সাইকাসকে বলতে পারবো জীবন্ত জীবাশ্ম। কেন জীবন্ত বলতেছি? কারণ সাইকাস তো ভাই এখনো আদৌ পৃথিবীতে বেঁচে আছে। সব বেঁচে থাকলে মারি ফেলবা কি জন্য? কোনো একটা বেঁচে থাকা জীবকে কি মেরে ফেলতে পারো তুমি, বা মরা ঘোষণা করতে পারো? অনেক সময় দেখা যায় যে আমরা বলি অনেক সময় যে যেটা মানুষকে আমরা মারি ফেলছি, এরকম বলি, যেটা মানুষকে আমরা মারি ফেলছি কেন? ওই ভুল তথ্য দিছি, এরকম টাইপসের আর কি, যেটা মানুষকে আমরা মারি ফেলছি। তো এই জন্য সাইকাস তো জীবিত, তো এটা মরার কোনো প্রশ্নই আসে না। তো সাইকাসকে এই জন্য জীবন্ত বলতেছি। আর জীবাশ্ম কেন বলতেছি? এদের যে পূর্বপুরুষগণ ছিল, তাদের বৈশিষ্ট্যের সাথে তো এর বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, তাই বলতে পারছি এদেরকে আমি জীবন্ত জীবাশ্ম বলতে পারতেছি। এটাই হচ্ছে আনসার। পরীক্ষায় যদি আসে এটাই লিখবা, বা তোমরা যদি যেভাবে লিখো, বইয়ে তো আছে এটার ব্যাখ্যা, আমিও আমার মতো দিছি, তো এভাবে লিখবা, ঠিক আছে? এটা 2 নম্বর আসবে। কয় নম্বর আসবে? 2 নম্বর আসবে, ঠিক আছে? তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা আছে না, সাইকাস উদ্ভিদ আছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা, সাইকাস উদ্ভিদ মনে হয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে মেবি। তো তোমরা এক কাজ করতে পারো, যারা ওই জায়গায় থাকো, তোমরা একটা ওই জায়গায় গিয়ে ওই উদ্ভিদের সাথে একটা ছবি তুলতে পারো, ঠিক আছে? করিও। তো ছবি তুলি, ক্যাপশন দিবা, ফেসবুকে ক্যাপশন দিবা জীবন্ত জীবাশ্মের সাথে একদিন, দেখবা একটা ফিলিংস থাকবে। জীবন্ত জীবাশ্ম মানে বুঝো, একটা জীবন্ত জীবাশ্মের সাথে তুমি একদিন একটা ছবি তুলছো, অনেকটা ফিলিং হবে যে ডাইনোসরের হাড় পাইছো, এরকম টাইপসের একটা ফিলিং হবে। ডাইনোসরের একটা হাড় পাইছো, এরকম টাইপসের একটা ফিলিংস হবে, ঠিক আছে? অনেকটা জীবাশ্ম পাইছো, এরকম একটা ফিলিংস আছে। আর জীবাশ্মটা জীবন্ত। তো একদিন এভাবে একটা পোস্ট করতে পারো যে জীবন্ত জীবাশ্মের সাথে একদিন, বা যাদের যেখানে এই সাইকাস উদ্ভিদটা আছে, বাংলাদেশে আছে সাইকাস উদ্ভিদ,
যাদের যেখানে সাইকাস, শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এমন না, সব জায়গায় আছে মোটামুটি। তো পোস্ট করে বলতে পারো যে জীবন্ত দিবসের সাথে একদিন একটা ফিলিংস আসবে, ভিতর থেকে একটা কী আসবে, ফিলিংস আসবে। তো এটাও কিন্তু পরীক্ষায় আসবে, পারবা কি না? এটাও কিন্তু পরীক্ষায় আসবে, পারবা কি না? এটাও কিন্তু পরীক্ষা আসবে, পারবা কি না? আমাকে বলো এটা পারবা কি না? আমাকে বলো এটা পারবা কি না? হ্যাঁ পারবা পারবা। তো আচ্ছা, এখন আমরা দেখছো অনেক কিছু শিখে গেছি, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে যাব। সেটা কি জানো ভাইয়া? গুরুত্বপূর্ণ টপিক, সেটা বোঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে সাইকাসের জনন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস, এবং এটা আমি এমনভাবে এখন পড়াবো, মনোযোগ এখানে থাকতে হবে, এবং আমি এমনভাবে পড়াবো এখানে মনোযোগ থাকতে হবে। বাইরে একটু সাউন্ড হচ্ছে, তো তোমরা কি করবা, হেডফোন না দিয়ে এমনি শোনো, বুঝছো? বাইরে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, হয়তো কাজ চলতেছে এখানে। আচ্ছা, সাইকাসের যে জননটা, তো সাইকাসের জননটা আমাদেরকে একটু কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। সাইকাসের জননটা আমাদেরকে কি বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা দেখো তো, সাইকাসের জননটা দুই ধরনের, একটা হচ্ছে অযৌন, আরেকটা হচ্ছে যৌন। সাইকাসের উদ্ভিদদের জননটা দুই ধরনের, একটা হচ্ছে অযৌন, একটা হচ্ছে যৌন। আচ্ছা তোমরা কি জানো অযৌন মানে কি? অযৌন মানে হচ্ছে গ্যামেটের মিলন, গ্যামেট ছাড়া বংশবৃদ্ধি। গ্যামেট ছাড়া বংশবৃদ্ধিকে বলা হয় অযৌন প্রসেস। মানে অযৌন প্রসেসে তোমার কোনো গ্যামেট লাগবে না, ধরো শুক্রাণু লাগবে না, ডিম্বাণু লাগবে না, শুক্রাণু ডিম্বাণু ছাড়াই তুমি অযৌন প্রসেসে একটা উদ্ভিদের বংশবৃদ্ধি করতে পারবে, ঠিক আছে? আর যৌন প্রসেসে তোমার মাস্ট শুক্রাণু এবং ডিম, এগুলো হচ্ছে বেসিক, তাই না? তোমরা তো জানোই বেসিক জিনিসগুলো। শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে বংশবৃদ্ধিটাই হচ্ছে যৌন। শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে বংশবৃদ্ধিটা হচ্ছে যৌন। শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে বংশবৃদ্ধিটা হচ্ছে যৌন প্রসেস। তো সাইকাস কিন্তু দুইটাই পারে, মানে তারা অযৌন প্রসেসও পারে, তারা যৌন প্রসেসও পারে। তো প্রথমে আমি তোমাদেরকে একটু অযৌন প্রসেসটা বলে দিই। অযৌন প্রসেস কোনো কিছুই না, একদম সোজা। অযৌন প্রসেস বুঝতেই পারতেছো, গ্যামেট লাগবে না আমাদের, একদম সোজা। ধরে নাও এটা হচ্ছে তোমার সাইকাস উদ্ভিদ, এটা হচ্ছে সাইকাস উদ্ভিদের কাণ্ড। এই জায়গাটা হচ্ছে সাইকাস উদ্ভিদের কাণ্ড। এখন ধরো মার্চ এপ্রিল মাসের দিকে, ধরো এদিক দিয়ে একটা বয়ে আছে, অবশ্য এদিক দিয়ে একটা এভাবে মুকুল সৃষ্টি হবে, এদিক দিয়ে এভাবে একটা কি সৃষ্টি হবে, মুকুল সৃষ্টি হবে। কি সৃষ্টি হয়েছে? এটা কি সৃষ্টি হয়েছে? মুকুল। তো কাণ্ডের কোনো একটা জায়গায় স্ফীত হয়ে একটা মুকুল সৃষ্টি হয়েছে। খেয়াল করো, সাইকাস উদ্ভিদে এটা হচ্ছে কাণ্ড, একদম সোজা, তো কোনো ব্যাপার না। সাইকাস উদ্ভিদে এটা হচ্ছে কাণ্ড, কাণ্ডের কোনো একটা জায়গায় স্ফীত হয়ে মোটা হয়ে একটা মুকুল সৃষ্টি করছে। এখন দেখো বাই চান্স এই মুকুলটা যদি মাটিতে পড়ে, বা এই মুকুলটা তো একসময় এখান থেকে আলাদা হয়ে যাবে। যেমন ধরো এখানে একটা বিভাজন করছে, ধরো এই জায়গায় একটা বিভাজন করছে, তাহলে মুকুলটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তো মুকুলটা আলাদা হয়ে গেলে আমরা যদি এটাকে রোপণ করে দিই, তাহলে ওখান থেকে একটা পূর্ণাঙ্গ গাছ হয়ে যাবে। তাহলে মুকুল থেকে একটা কি হয়ে যাবে? মুকুল থেকে একটা পূর্ণাঙ্গ সাইকাস উদ্ভিদ হয়ে যাবে। এটাই হচ্ছে অযৌন। তবে এটাকে আরেক নামে ডাকে, এখানে অবলিক দিয়ে লিখে রাখো, এটাকে বলা হয় অঙ্গজ জনন। এখন কেন এটাকে অযৌনও বলে আবার অঙ্গজ জননও বলে? কারণ তোমরা জানো এখানে একটা সাইকাস উদ্ভিদের একটা অঙ্গ থেকেই মূলত এটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কাণ্ড। যেহেতু অঙ্গের মাধ্যমে বংশ বিস্তারটা হয়েছে, তাই এটাকে বলা হয় অঙ্গজ জনন। যেমন দেখো সাইকাস উদ্ভিদের এই যে কাণ্ডের এই অঙ্গটা এভাবে ফুলে গেছে, তো অঙ্গের একটা অংশ থেকেই তো মূলত মুকুলটা সৃষ্টি হয়েছে। যেহেতু অঙ্গের একটা অংশ থেকে বা অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, তাই এটাকে আবার বলা হয় অঙ্গজ জনন। অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, তাই না? এটা একটা অঙ্গ না, অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় অঙ্গজ জনন। কিছু না বইয়ে আছে, পড়ে নিবা। অযৌন জনন কিছুই না, কি এটা কিছু জাস্ট একটা অংশ তৈরি হবে, ওখান থেকে একটা গাছ হয়ে যাবে, শেষ, কাহিনী খতম, খেল খতম। এখন আসো যেটা হচ্ছে বোঝার জিনিস, সেটাই হচ্ছে আমাদের যৌন জনন। খুবই মজা, এটা খুবই মজা, এবং বোঝার চেষ্টা করবা। এটাই আমাদের যৌন জনন বুঝলেই ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো যৌন জনন যদি বলি, তাহলে প্রথমে আমাকে বলতে হবে যে এখানে অবশ্যই শুক্রাণু আর ডিম্বাণু মিলনের মাধ্যমেই তো হবে, তাই না? তোমরা এটাই তো বুঝো, একটু আগেই তো বললাম।
তো প্রথমে আমাকে দেখতে হবে যে শুক্রাণু কিভাবে তৈরি হয়, তারপর দেখতে হবে ডিম্বাণু কিভাবে তৈরি হয়, তারপর দেখতে হবে কিভাবে শুক্রাণু ডিম্বাণু মিলে আস্তে আস্তে জাইগোট হয়, তারপর দেখতে হবে জাইগোট থেকে কীভাবে আস্তে আস্তে ভ্রূণ হয়, বীজ হয়, উদ্ভিদ হয়। এটাই তো কাহিনী। তো প্রথমে আমরা বুঝতেই পারতেছি, প্রথমে একটু শুক্রাণু নিয়ে চলো আমরা একটু গবেষণা করি যে শুক্রাণু কিভাবে তৈরি হয়। তো প্রথমে জনন বুঝতে হলে তোমাকে আগে জানতে হবে পুং জনন অংশ কোনটা। সাইকাস উদ্ভিদের পুং জনন অংশ কোনটা? তোমরা কি জানো সাইকাস উদ্ভিদের পুং জনন অংশ? সেটা হচ্ছে পুংকোণ বা পুং স্ট্রোবিলাস। তো সাইকাস উদ্ভিদের পুং জনন অংশ কোনটা? সেটা হচ্ছে পুরুষ নগ্নবীজী উদ্ভিদ যেগুলো আছে। সাইকাস উদ্ভিদ তো এক লিঙ্গ টাইপসের, মানে হয় পুরুষ নাহলে মহিলা। তো পুরুষ নগ্নবীজী উদ্ভিদ যেটা আছে তাদের যে পুং জনন অংশ এটা হচ্ছে পুংকোণ বা পুং স্ট্রোবিলাস। তোমরা জানো যে পুংকোণ দেখতে হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে পুংকোণ দেখতে হচ্ছে এরকম। তোমরা জানো পুংকোণ দেখতে হচ্ছে এরকম, এটাই হচ্ছে পুংকোণ। দেখবা সাইকাস উদ্ভিদে খুব সুন্দর লাগে, এটাকে দেখতে কোন আইসক্রিমের মতো লাগে, অনেকে আবার খেয়ে ফেলিও না, হ্যাঁ কোন আইসক্রিমের মতো লাগে দেখতে অনেকটা। তো কোন আইসক্রিম আছে কোন, তাই এটার নাম হয়েছে পুংকোণ। দেখতে এরকম, তুমি সচরাচর এটা দেখতে পাবা, খুব সুন্দর লাগে দেখতে এবং বোঝা যাবে। এবার দেখো এই পুংকোণটা কিভাবে তৈরি হয় মনে আছে আমি বলছিলাম, এখানে অসংখ্য কি থাকে বলো তো ভাইয়ারা? এইবারে তোমরা তো শিখছো, এখানে অসংখ্য কি থাকে? মাইক্রোস্পোরোফিল। 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 ঠিক দেখো এখানে কতগুলো মাইক্রোস্পোরোফিল লাগছে, আমার তো এতগুলোর দরকার নেই। ঠিক এখান থেকে আমি একটা মাইক্রোস্পোরোফিল নিব, এখান থেকে আমি কি করব? একটা মাইক্রোস্পোরোফিল নিব। ভালো করে দেখো ভাইয়া, ভালো করে দেখো, এখান থেকে আমি কি নিব? একটা মাইক্রোস্পোরোফিল নিব। ধরো এখান থেকে যদি আমি একটা, ধরো এটা যদি নিয়ে একটু জুম করি, একটু জুম আউট করি। আচ্ছা আমি বলে দিই, এখান থেকে এই একটা হচ্ছে কি, এটার নাম কি? এই একটাটার নাম কি? মাইক্রোস্পোরোফিল। অসংখ্য থাকবে, জাস্ট আমি একটার কথা বলতেছি। তো এখান থেকে একটা মাইক্রোস্পোরোফিল নিয়ে একটু আমি জুম করি। তো ভাইয়া জুম করতে পারো না তোমরা? ছবি জুম করো না? তা আমি দেখো এখান থেকে একটা মাইক্রোস্পোরোফিল নিয়ে জুম করতেছি। জুম যদি করি তাহলে দেখতে কি রকম হবে, এটাই হচ্ছে কথা। জুম যদি করি দেখতে কি রকম হবে, এটাই হচ্ছে কথা। জুম যদি করি তাহলে দেখতে কি রকম হবে, এটাই হচ্ছে কথা। দেখো এখন দেখো, এই যে আমি এটা কি করব? জুম করব। এখন দেখো, ঠিক আছে, এই ওকে। এখন দেখো এই যে এটা আমি যেটা আঁকছি সেটা হচ্ছে একটা আরো সুন্দর করে, তোমাদের বইয়ে আছে, আমি একটু বাজেভাবে আঁকছি। এই দেখো আরো সুন্দরভাবে আছে, বা আরেকটু লম্বা করে আঁকতে পারি। আচ্ছা একটু সুন্দর করে আঁকি, আবার কেমন জানি লাগতেছে তাই না? দেখো একটু সুন্দরভাবে আঁকি, দেখো একটু সুন্দরভাবে আঁকি, একটু সুন্দরভাবে আঁকি। এই দেখো এটা হচ্ছে, এখান থেকে আমি একটা মাইক্রোস্পোরোফিলকে জুম করছি, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে একটা মাইক্রোস্পোরোফিল। এটাকে জাস্ট আমি জুম করছি, এখান থেকে একটা নিয়ে জুম করছি, কারণ এখানে অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকে। এখন দেখো এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলে? এই অংশ বলতে কোনটা? এই যে এতটুকু অংশটা, এই যে এতটুকু অংশটা, এই অংশটাকে কি বলে জানো? এই অংশটার একটা নাম আছে, এই অংশটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। এই অংশটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। এবং দেখো এই অংশটাই তুমি মূলত বাইরে থেকে দেখতে পাও, কারণ এই অংশটা বাইরের দিকে মুখ করা থাকে, আর এই যে অংশটা, এই অংশটা ভিতরের দিকে গাঁথানো থাকে। মানে এখানে আমি অনেকগুলো মাইক্রোস্পোরোফিল তুমি যদি গুঁতা দাও, মানে ঢুকাইতে চাও, তাহলে তুমি এই অংশটা ভিতরে ঢোকানো থাকে আর এই অংশটা বাইরে থাকে। তুমি যখন বাইরে থেকে একটা পুংকোণ দেখো, ওখানে ভিতর যে কি দেখো? মাইক্রোস্পোরোফিল দেখো। মাইক্রোস্পোরোফিলে তুমি এই অংশটা দেখো, এই যে কোনাকুনি যে অংশটা, চৌখার মতো যে অংশটা, এটা তুমি দেখো, আর এই জিনিসটা ভিতরে ঢোকানো থাকে। সো এই যে জিনিসটা দেখো সেটাই হচ্ছে অ্যাপোফাইসিস। যে জিনিসটা দেখো সেটাই হচ্ছে অ্যাপোফাইসিস। তো মনে রাখবা এই মাইক্রোস্পোরোফিলগুলো, অসংখ্য মাইক্রোস্পোরোফিল ঘনভাবে সজ্জিত হয়ে অসংখ্য মাইক্রোস্পোরোফিল ঘনভাবে সজ্জিত হয়ে এই পুংকোণটা তৈরি করে। আচ্ছা এবার আসল ঘটনা, সেটা হচ্ছে এটা যদি একটা মাইক্রোস্পোরোফিল হয়, এখানের ভিতরেই কাহিনী হবে। এখানের ভিতরে কি হবে? কাহিনী হবে। কি কাহিনী? শুক্রাণু তৈরি হবে। এখানের ভিতরে কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। এখন দেখো আমরা শুক্রাণু তৈরি করবো, খেয়াল করো। এখন দেখো আমরা শুক্রাণু
তৈরি করব। তাহলে আমরা এখানে একটা মাইক্রোস্পোরোফিল নিচ্ছি, খেয়াল করো, এখানে একটা আমরা মাইক্রোস্পোরোফিল নিলাম। তোমরা কি জানো মাইক্রোস্পোরোফিল আরেকটা নাম কি? মাইক্রোস্পোরোফিলের আরেকটা নাম হচ্ছে, আচ্ছা আমরা এক কাজ করি, হ্যাঁ ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে পুং রেণুপত্র। তোমরা তো জানো, আমি সব গত ক্লাসে ক্লিয়ার করে দিছি। এবং তোমরা মাথায় রাখবা এগুলো হচ্ছে ডিপ্লয়েড টুয়াইস এন, এগুলো হচ্ছে কি ডিপ্লয়েড টুয়াইস এন। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে এই মাইক্রোস্পোরোফিল যেটা দেখতে পাচ্ছ, মানে এটাই আর কি, এটাই হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এগুলো হচ্ছে ডিপ্লয়েড। এখানের ভিতরে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার ভিতরে অসংখ্য মাইক্রোস্পোরঞ্জিয়া বা স্পোরেঞ্জিয়া থাকে। আমার টার্মগুলো বোঝার চেষ্টা করো, আমি বুঝাচ্ছি। দেখো এইখানে অসংখ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া অথবা স্পোরাঞ্জিয়া, যেটাই বলো, অথবা স্পোরাঞ্জিয়া থাকে। কি থাকে এটার ভিতরে? কি থাকে? অসংখ্য। কার ভিতরে? মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্রের ভিতরে অসংখ্য কি থাকে? মাইক্রোস্পোরঞ্জিয়া বা স্পঞ্জিয়া। আচ্ছা, এটা যেহেতু ডিপ্লয়েড, তাহলে এটাও কি হবে? ডিপ্লয়েড হবে। তাহলে মাইক্রোস্পোরঞ্জিয়াও কিন্তু ডিপ্লয়েড বা স্পর, তোমাদের বইয়ে মাইক্রো না লিখে শুধুমাত্র স্পোরেঞ্জিয়া লিখছে, তো দুইটাই একই কথা, মাইক্রোস্পোরেঞ্জিয়া স্পঞ্জিয়া। আচ্ছা এখানে দেখাইতে হবে না, এই যে ভাইয়া আপনি বললেন যে মাইক্রোস্পোরোফিলের ভিতরে তো অসংখ্য কই, এখানে দেখান তো একটু ভাই, এখানে একটু দেখান তো কই মাইক্রোস্পঞ্জিয়া আছে। চলো আমরা একটু দেখাই, এটা একটু দেখাই এখানে ভিতরে কিভাবে এই মাইক্রোস্পঞ্জিয়া আছে। আমি এটা দেখাচ্ছি, দেখো এই যে দেখো একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, এটা আমি আঁকলাম একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, এই আরেকটা মাইক্রোস্পঞ্জিয়া রাখলাম, এই আরেকটা মাইক্রোস্পঞ্জিয়া আঁকলাম, এই আরেকটা মাইক্রোস্পঞ্জিয়া আঁকলাম। তাহলে এখানে আমি টোটাল কয়টা মাইক্রোস্পঞ্জিয়া আছে? 4টা। কোনো জায়গায় দেখবে এরকম, এই যে এখানেও থাকবে। ধর এই একটাই মাইক্রোস্পঞ্জিয়া আঁকলাম, আবার এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, তো সব জায়গায় এভাবে থাকবে, সব জায়গায় এভাবে মাইক্রোস্পঞ্জিয়া থাকবে, সব জায়গায় এভাবে এগুলো যেগুলো আঁকতেছি এগুলোই হচ্ছে কি মাইক্রোস্পঞ্জিয়া। আর মাইক্রোস্পঞ্জিয়া কিন্তু আলাদা আলাদা থাকে না, এভাবে একসাথে থাকে। মাইক্রোস্পঞ্জিয়া একটা মাইক্রোস্পঞ্জিয়া, একটা মাইক্রোস্পঞ্জিয়া, একটা মাইক্রোস্পঞ্জিয়া, মানে স্পোরেঞ্জিয়া আর কি, একই কথা। একটা মাইক্রোস্পঞ্জিয়া, একটা মাইক্রোস্পঞ্জিয়া, একটা মাইক্রোস্পঞ্জিয়া, একটা মাইক্রোস্পঞ্জিয়া, এভাবে গুচ্ছাকারে থাকে। তো গুচ্ছাকারে যে মাইক্রোস্পঞ্জিয়াগুলো থাকে এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলা হয় সোরাস। লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে বলা হয় সোরাস, এগুলোকে বলা হয় সোরাস। তাহলে হোয়াট ইজ সোরাস? সোরাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া থাকে, একত্রে থাকে। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে থাকে। তাহলে হোয়াট ইজ সোরাস? সোরাস হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যেখানে 2 থেকে, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া একত্রে থাকে। তো আমি কয়টা দেখাইছি দেখো তো? আমি 4টা দেখাইছি। এটা একটা স্পোরঞ্জিয়া, এটা একটা স্পোরঞ্জিয়া, এটা একটা স্পঞ্জিয়া, এটা একটা স্পঞ্জিয়া। তাহলে 4টা, 2 থেকে 5টা মানে কি 4টার ভিতর 4টেই তো থাকে, তাই না? 4টা তো আছে, 2 থেকে 5-এর ভিতরেই আছে। তো হোয়াট ইজ সোরাস? সোরাস হচ্ছে এগুলা, যে এগুলো বলতে যেখানে 2 থেকে 5টি স্পঞ্জিয়া একত্রে থাকে। তাহলে বলো যে আমি ঠিক বলছি কিনা? মাইক্রোস্পোরোফিলের ভিতরে মাইক্রোস্পঞ্জিয়া বা স্পঞ্জিয়া থাকে কিনা? তাহলে এটা যদি টুয়াইস এন হয় তাহলে সোরাসও কিন্তু টুয়াইস এন। খেয়াল রাখবা, সোরাসও কিন্তু টুয়াইস এন, সোরাসও কিন্তু টুয়াইস এন। আবার বলতেছি, হোয়াট ইজ সোরাস? সোরাস হচ্ছে যেখানে যেখানে 2 থেকে 5টি স্পঞ্জিয়া একত্রে থাকে। তাহলে এটা পুরাটাই একটা সোরাস, যেখানে 2 থেকে 5টি স্পঞ্জিয়া থাকে। তার মানে আমি ঠিক বলছি কিনা যে মাইক্রোস্পোরোফিলের ভিতরে অসংখ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া বা স্পোরেঞ্জিয়া থাকে। এখন ভাইয়া এখানেই হচ্ছে একটা কথা, আপনি আসলে কি বুঝাইতে যাচ্ছেন? আপনার উদ্দেশ্য কি? এখনো আপনার উদ্দেশ্যটা ঠিক দেখা যাচ্ছে না, আপনার উদ্দেশ্য বুঝতেছি না। আমার উদ্দেশ্য হচ্ছে শুক্রাণু তৈরি করা। তো শুক্রাণু তৈরি করার একটা সিস্টেমেটিক ওয়ে আছে, আমি সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি। এবার আসো, তোমরা যদি এই স্পোরেঞ্জিয়ার অর্থটা বুঝতে চাও, স্পোরেঞ্জিয়া, অ্যানজিয়া কথাটা যখনই শুনবা, অ্যানজিয়া শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু বহন করা। অ্যানজিয়া শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু বহন করা। তাহলে আমাকে বলো এটার নাম স্পোরেঞ্জিয়া কেন হয়েছে? যে পারবে সে ট্যালেন্ট, সে আসলে বুঝছে। অ্যানজিয়া অর্থ হচ্ছে বহন করা। তাহলে বলো স্পোরেঞ্জিয়া অর্থ কি? অ্যানজিয়া অর্থ হচ্ছে বহন করা। তাহলে আমাকে বলো স্পোরাঞ্জিয়া অর্থ কি? দেখি বলো, কে পারে দেখি। অ্যানজিয়া অর্থ বহন করা, তাহলে স্পোরেঞ্জিয়া অর্থ কি? অ্যানজিয়া অর্থ বহন করা, তাহলে স্পোরেঞ্জিয়া অর্থ কি? অ্যানজিয়া অর্থ বহন করা, তাহলে স্পোরেঞ্জিয়া অর্থ কি? দেখি কে পারে। অ্যানজিয়া অর্থ বহন করা, তাহলে স্পোরেঞ্জিয়া অর্থ কি? বলো।
এনজিও অর্থ কি? এনজিও অর্থ বহন করা, তাহলে স্পোরেঞ্জিয়া অর্থ কি? কে পারতেছ না? কমেন্ট আসলে আচ্ছা দেখি কমেন্ট কি বলো, একদম সোজা। তোমরা পারছো কিনা আমি বুঝতেছি না, কমেন্ট দেখতেছি না। স্পোরেঞ্জিয়া অর্থ হচ্ছে যারা স্পোর বহন করে। তাহলে স্পোরেঞ্জিয়া মানে কি? স্পোরেঞ্জিয়া মানে হচ্ছে স্পোর বহন করে। এনজিও অর্থ যদি বহন করা হয় তাহলে স্পোর থেকে আসছে স্পোর, দ্যাট মিনস এরা স্পোর বহন করে। এই যে আমরা স্পোর করি, এই যে আমরা স্পোর করি, এই স্পোর বহন করার দায়িত্বটা হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়া। তার মানে বুঝতেই পারতেছ এখানে এখন কি কাহিনী হইতে যাচ্ছে। এখান থেকে আমরা একটা স্পোর তৈরি করব, এখান থেকে আমরা কি তৈরি করব? স্পোর তৈরি করব। এখান থেকে আমরা কি তৈরি করব বলো? এখান থেকে আমরা স্পোর তৈরি করব। কিভাবে? এই মাইক্রোস্পোরেঞ্জিয়া বা স্পোরেঞ্জিয়ার ভিতরে আছে পুং রেণু মাতৃকোষ। পুং রেণু মাতৃকোষ, মনে রাখবা ইট ইজ অলসো ডিপ্লয়েড টুয়াইস এন। তোমরা জানো মাতৃকোষগুলো সবসময় ডিপ্লয়েড হয়, কারণ এটাও ডিপ্লয়েড, মাইক্রোস্পোরেঞ্জিয়া এটাও ডিপ্লয়েড হবে স্বাভাবিক, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। তাহলে মাইক্রোস্পোরেঞ্জিয়া বা স্পোরেঞ্জিয়াতে থাকে কি বলতো? পুং রেণু মাতৃকোষ। এবার ঘটনা হচ্ছে এখানে এখানে মিওসিস হবে, এখানে মিওসিস হবে। মজার ব্যাপার হচ্ছে এখানে মিওসিস হবে, মজার ব্যাপার হচ্ছে এখানে মিওসিস হবে। আর তোমরা জানো মিওসিস যদি হয় এখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কিনা বলবা, এখানে যে জিনিসটা তৈরি হবে এটা হচ্ছে মাইক্রোস্পোর বা পুং রেণু। যে জিনিসটা তৈরি হবে মাইক্রোস্পোর বা পুং রেণু। এই যে আমি বললাম না স্পোরেঞ্জিয়ার কাজ কি? স্পোর বহন করা। দেখো তো তারা স্পোর তৈরি করছে কিনা। কোন স্পোর তৈরি করছে? মাইক্রোস্পোর। কেন? কারণ পুং রেণু তো তৈরি করবে, স্ত্রী রেণু তৈরি করবে। এ তো পুরুষ ভাই, এই স্ত্রী রেণু কেন তৈরি করবে? তো এ তৈরি করবে কি? মাইক্রোস্পোর বা পুং রেণু। এখন আমাকে বলো এটা যদি টুয়াইস এন হয় তাহলে এটা কি টুয়াইস এন হবে নাকি এন হবে? খেয়াল করে দেখো এখানে মিওসিস ঘটছে, এখানে মিওসিস ঘটছে। তাহলে আমাকে বলো মাইক্রোস্পোর বা পুং রেণু কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? এটা যে জানে না সে তার তো বায়োলজিরই বেসিক নাই। এটা হবে হ্যাপ্লয়েড, এটা হবে হ্যাপ্লয়েড। কারণ আমরা জানি মিওসিস সেল ডিভিশনে, মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। টুয়াইস এনকে যদি অর্ধেক করো তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে আনসার পাবা এন। এই জন্য এইখানে মিওসিস হওয়ার কারণে যে মাইক্রোস্পোরটা তৈরি হয়েছে এটা হয়ে গেছে এন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা মাইক্রোস্পোর থেকে কি হবে জানো? মাইক্রোস্পোর থেকে তৈরি হবে পোলেন গ্রেইন। মাইক্রোস্পোরটা হবে রূপান্তরিত হবে পোলেন গ্রেইন, বা এটার কতগুলো নাম দেখো, বা বাংলায় বলে পরাগ রেণু, বা বাংলায় বলে পরাগ রেণু, বা এটা আরেকটা নাম আছে, এটাকে আরেকটা নামে বলে মাইক্রোগেমিটোফাইট। এটাকে আরেক নামে ডাকে মাইক্রোগেমিটোফাইট। দেখো 3টা নাম বললাম টোটাল, মাইক্রোগেমিটোফাইট। তাহলে বলো তো এই মাইক্রোস্পোরটা কিসে কনভার্ট হবে? পোলেন গ্রেইন। এই যে পরাগ রেণু তোমরা পড়ে থাকো, ছোটোবেলায় পড়ছে, ক্লাস 9-10 পড়ছো, পরাগ রেণু পরাগ রেণু পরাগ রেণু। এটা আসছে মূলত এই মাইক্রোস্পোর থেকে বা পুং রেণু থেকে। মাইক্রোস্পোর থেকে পোলেন গ্রেইন কি ইংরেজিতে, পরাগ রেণু কি ইংরেজিতে বলে পোলেন গ্রেইন, বা এটা আরেক নাম হচ্ছে মাইক্রোগেমিটোফাইট। এখন আমাকে বলো তো এটাও এন না? অবশ্যই এটাও এন। মাইক্রোস্পোর যদি এন হয় পোলেন গ্রেনও কি হবে? এন হবে। ঠিক আছে, এখন দেখো পোলেন গ্রেন থেকে কি হয় জানো? পোলেন গ্রেন থেকে কি হয়? শুক্রাণু তৈরি হয়। পোলেন গ্রেন থেকে কি তৈরি হয়? শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে পোলেন গ্রেন কি তৈরি করে? শুক্রাণু তৈরি করে। আর শুক্রাণুটা হচ্ছে কি? এন। শুক্রাণু হচ্ছে এন। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ লেখাগুলা? লেখা, হ্যাঁ লেখা দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে পোলেন গ্রেনগুলো কি তৈরি করে? শুক্রাণু উৎপন্ন করে। আর শুক্রাণুও কি হবে? হ্যাপ্লয়েড হবে। শুক্রাণুও কি হবে? হ্যাপ্লয়েড হবে। এই যে তোমরা বুঝে গেছো, বুঝেছো কি না? বুঝেছো কি না? তোমরা তো বুঝে যাচ্ছ। ইয়েস ইয়েস বুঝেছো, ইয়েস। দেখো 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 পোলেন গ্রেন, দেখো মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড কনভার্ট হয়ে গেল পোলেন গ্রেন বা পরাগরেণু বা মাইক্রোগেমিটোফাইট হুইচ ইজ অলসো হ্যাপ্লয়েড। এবার পোলেন গ্রেনের ভিতরে শুক্রাণু তৈরি হয়। তোমরা তো জানো পোলেন গ্রেনের ভিতরে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। শুক্রাণুও এন হবে, কারণ পোলেন গ্রেনও এন, শুক্রাণুও এন হবে। তো পোলেন গ্রেনের ভিতরে শুক্রাণু তৈরি হয়েছে। এই যে কত কষ্ট করলাম শুক্রাণু তৈরি করে ফেলতে, শুক্রাণু আমার তৈরি করা শেষ। শুক্রাণু এখন তৈরি করা শেষ। এখন আমি ওয়েট করবো ডিম্বাণু কবে তৈরি হবে। এখন আমি ওয়েট করবো ডিম্বাণু কবে তৈরি হবে। এটা বুঝছো? আমি আবার একটু বলতেছি,
এটা হচ্ছে পুংকন, এটা হচ্ছে মেইন জনন অংশ। এটার ভিতরে থাকে অসংখ্য মাইক্রোস্পোরোফিল। এখন দেখো এই মাইক্রোস্পোরোফিলগুলো অসংখ্য, সরি এটা হচ্ছে একটা পুংকন, এটার ভিতরে থাকে অসংখ্য মাইক্রোস্পোরোফিল। তার মধ্যে একটাকে আমি জুম করে দেখেছি। এটার দুইটা অংশ, একটা হচ্ছে বাইরের অংশ যেটা হচ্ছে চিকন কোনা, এটাকে বলে অ্যাপোফাইসিস। এটা তুমি বাইরে থেকে দেখতে পাও। তুমি যখন একটা নগ্নবীজ উদ্ভিদের পুংকন দেখবা তখন তুমি এই অংশটা দেখতে পাবা, আর এই অংশটা ভিতরে গাঁথানো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর। এবার দেখো মাইক্রোস্পোরোফিলের ভিতরে থাকে মাইক্রোস্পোরঞ্জিয়া বা স্পোরঞ্জিয়া। স্পোরেঞ্জিয়ার অর্থটাই হচ্ছে স্পোর বহন করা, তাহলে তারা দায়িত্ব হচ্ছে স্পোর তৈরি করবে। অনেকগুলো স্পোরেঞ্জিয়া একত্রে থেকে সোরাস গঠন করে, অনেকগুলো স্পোরেঞ্জিয়া একত্রে থেকে সোরাস গঠন করে, 2 থেকে 5টা স্পোরেঞ্জিয়া থেকে একত্রে সোরাস গঠন করে। মাইক্রোস্পোরেঞ্জিয়ার পুংরেণু মাতৃকোষ থেকে মিওসিস হয়েছে, মিওসিস হয়ে মাইক্রোস্পোর তৈরি হয়েছে। এটা টুয়াইস এন হলে এটা এন, তারপর পুংরেণু থেকে পোলেঙ্গেন, পোলেঙ্গেন থেকে শুক্রাণু। এটাই হচ্ছে কথা। এটা লিখে ফেলো। এটা যে লিখবে সে জীবনেও ভুলবে না। এই জিনিসটা এইভাবে যে লিখবে সে জীবনে ভুলবে না। এটা লিখে ফেলো। কিছু কিছু জিনিস বইয়ে নাই, বাট আমি তোমাকে বোঝার জন্য বলছি। যেমন এই জিনিসটা নাই তো লিখো না, সমস্যা কি? বই থাকতে বলে কথা আছে? সব কিছু কি একদম বই থাকতে হবে কথা আছে? নিজেকে জানতে হলেও তো কিছু করতে হবে। এই জিনিসটা কিন্তু বই নাই। সো এটা লিখবা না যে এমন না, লিখবা, পুরাটা নোট করো। আমি মুছে দিচ্ছি। আমাকে এখন ডিম্বাণু তৈরি করতে হবে। ডিম্বাণু আমার জন্য ওয়েট করে আছে। চলো আমি ডিম্বাণুতে জায়গা। ডিম্বাণু আমার জন্য কি করে আছে? ওয়েট করে আছে। ডিম্বাণু মা। তাহলে এখন আসো, স্ত্রী জনন অংশ কোনটা? স্ত্রী জনন অংশ বাইরে অ্যাকচুয়ালি বুঝছো সাউন্ড হচ্ছে কেন? সেটা হচ্ছে আম পাড়তেছে। আমের সিজন তো বুঝছো, বাইরে আম পাড়তেছে। আমাদের আবার আম গাছ আছে, আম পাড়তেছে, একটু বাইরে আওয়াজ হচ্ছে। তো তোমরা, আমার মনে হয় তুমি যদি হেডফোন ইউজ না করে এমনি ইউজ করো তাহলে হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো তোমার আসবে না। আচ্ছা, এখন দেখো স্ত্রী জনন অংশ কি জানো? স্ত্রী জনন অংশ আমরা পুং জনন অংশ দেখছিলাম যে হচ্ছে পুংকন বা পুংস্ট্রবিলাস। কিন্তু ভাই স্ত্রী জনন অংশ তো স্ট্রোবিলাস গঠন হয় না। স্ট্রোবিলাস গঠন হয় না। তো স্ত্রী স্ট্রোবিলাস নাই। তো স্ত্রী স্ট্রোবিলাস না থাকলে আছেটা কি? মেগাস্পোরোফিল আছে। মেগাস্পোরোফিলগুলো মূলত ঢিলাভাবে থাকে। তোমরা জানো যে ইয়াতে কি থাকে? মেগাস্পোরোফিল যেগুলো আছে, মেগাস্পোরোফিল, এই মেগাস্পোরোফিলগুলো কি হয়? ঢিলাভাবে থাকে। কি হয়? ঢিলাভাবে থাকে। তাই কোনো কোণ বা স্ট্রোবিলাস গঠন করে না। এটা তো আমরা আগের ক্লাস থেকেই জেনে আসতেছি। এটা আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে স্ত্রী রেণুপত্র। যেহেতু এগুলো ঢিলাভাবে থাকে তাই এখানে আমি কোনো স্ট্রাকচার রাখবো না। আমি ডাইরেক্ট এই মেগাস্পোরোফিল আঁকবো। কারণ কি? কারণ হচ্ছে এখানে তো কোনো কি নেই, স্ট্রাকচার নেই। তো আমাকে জাস্ট ডাইরেক্ট মেগাস্পোরোফিল আঁকতে হবে। চলো আমরা এই মেগাস্পোরোফিল একটু দেখে আসি। চলো আমরা এই মেগাস্পোরোফিলটা একটু দেখে আসি। চলো আমি একটা মেগাস্পোরোফিল স্ট্রাকচার আঁকি। দেখো মেগাস্পোরোফিলের স্ট্রাকচার একদম সোজা। এটা হচ্ছে একটা মেগাস্পোরোফিলের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? মেগাস্পোরোফিলের স্ট্রাকচার বা স্ত্রী রেণুপত্রের স্ট্রাকচার। যেহেতু এগুলো কোনো কোণ তৈরি করে না তাই আমি কোণ আঁকি নেই। সো বুঝতেই পারতেছো কেন কোণ আঁকি নেই। এটা হচ্ছে জাস্ট একটা মেগাস্পোরোফিল। আমি এর আগে কিন্তু মাইক্রোস্পোরোফিল দেখেছিলাম না লম্বা। এটা হচ্ছে মেগাস্পোরোফিল। দেখো মেগাস্পোরোফিলের এই অংশগুলোতে কতগুলো জিনিস আছে, আমি এটা দেখাচ্ছি। কতগুলো জিনিস আছে দেখো। এরকম কতগুলো জিনিস পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা মেগাস্পোরোফিল স্ট্রাকচার। দেখো এইখানে যে গোল গোল লাল কালারের যে জিনিস দেখতে পাচ্ছ এগুলো কি জানো? এগুলো হচ্ছে
ডিম্বক, এগুলোকে কি বলে? ডিম্বক। এই যে আমরা পড়ছি নগ্নবীজ উদ্ভিদের বীজ নগ্ন থাকে, কারণ ডিম্বকটাও নগ্ন। দেখো এই ডিম্বকটার আশেপাশে কি কোনো গর্ভাশয় আছে? এই ডিম্বকটা পুরো ওপেন না, তো এটা হচ্ছে ডিম্বক। গোল গোল ডিম্বকগুলো কিনারায় থাকে, এগুলো মেগাস্পোরোফিলে কিনারায় থাকে। তোমরা দেখবা, তোমরা যদি একটা স্ত্রী নগ্নবীজ উদ্ভিদ দেখো, তাহলে এই স্ত্রী নগ্নবীজ মেগাস্পোরোফিলগুলো এরকম, এবং বীজগুলো দেখবে এভাবে কিনারায় থাকে, সাদা সাদা। বীজগুলো হচ্ছে সাদা সাদা, এভাবে কিনারায় থাকে, এগুলোকে বলা হয় ডিম্বক। এগুলোকে কি বলে? ডিম্বক। তাহলে ডিম্বকগুলো এভাবে কিনারায় থাকে, সাদা 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 সাদা, কিন্তু ডিম্বকগুলো এভাবে কিনারায় থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিম্বক। এখন দেখো এই জিনিসগুলো কি? এই যে এই অংশগুলো কি? এই অংশগুলোকে বলা হয় পিনিউল। এই অংশগুলোকে কি বলে? পিনিউল। দেখো পিনিউল কথাটা মানে কি বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে, তোমরা জানো পিনা চেনো? পিনা, যেমন দেখো আমাদের এই যে কানের যে অংশ, বহিকর্ণের যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা কিন্তু কান বলি না, এই অংশটাকে আমরা বহিকর্ণের অংশ পিনা বলি, বা বহিকর্ণ যেটাই বলো, এটাকে আমরা কি বলি? পিনা বলি, পিনা। তো এগুলো দেখতে অনেকটা আমাদের এই কানের পিনার মতো, এগুলো দেখতে আমাদের অনেকটা কানের পিনার মতো। তো আমাদের কান তো বড় আছে, এগুলো আরও ছোট। তো এগুলোকে আমরা নর্মালি বলতে পারবো ক্ষুদ্রাকৃতির পিনা। এগুলোকে আমরা বলতে পারবো ক্ষুদ্রাকৃতির পিনা। তো ক্ষুদ্রাকৃতির হওয়ায় এটার নাম পিনা না হয়ে হয়েছে পিনা উল। পিনা উল বা পিনা উল যেটাই বলো, পিনা উল বা পিনা উল যেটাই বলো। সো ক্ষুদ্রাকৃতির পিনা, কানের অংশের মতো দেখতে, এই যে আমাদের কানের মতো দেখতে, তবে ক্ষুদ্র, তাই এটাকে বলছে পিনো উল, পিনি উল, ঠিক আছে? আর এগুলো কি? এগুলো হচ্ছে ডিম্বক। এটা হচ্ছে পুরাটাই একটা মেগাস্পোরোফিল। এটা হচ্ছে কি? পুরাটা একটা মেগাস্পোরোফিল। এখন দেখো এই মেগাস্পোরোফিলকে দেখতে অনেকটা ফনা তোলা সাপের মতো লাগতেছে কিনা? ফনা তোলা সাপের মতো কি লাগতেছে কিনা? ফনা তোলা সাপের মতো লাগতেছে কিনা? যেহেতু এটাকে ফনা তোলা সাপের মতো দেখতেছে, তাই বাজারে এটাকে সর্পমণি নামে বিক্রি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী, সর্পমণি নামে বিক্রি করে। এটাকে দেখতে অনেকটা দেখো কিং কোবরা, যে ফনা তুলছে, দেখো আমার হাতটাই বা দেখো, চেক করো, দোনোটা সেম টু সেম ভাই ব্রাদার, সেম টু সেম। দেখো ফনা তোলা সাপের মতো, এই অংশটা কিন্তু ওই যে সাপের ফনা তুলে না, মুখটা ফনা তোলা সাপের মতো। তাই এটাকে বাজারে, এগুলো তো গ্রামাঞ্চলে হয়, শহরে হইলে তো ডাইরেক্ট ধরি ফেলবে। অসাধু ব্যবসায়ীরা সর্বমণি নামে বিক্রি করে, তারা বলে যে কি এটা হচ্ছে সাপের বিষের ওষুধ ছাড়ানোর কাজে ব্যবহৃত হয়। আসলে সব ভুয়া বলতেছে ওরা, কি যে এটা সাপের বিষের ওষুধ ছাড়ানোর কাজে এটা আমরা ইউজ করতে পারবো, ওরা বলে এগুলো বিক্রি করে। বুঝো তো, গ্রাম অঞ্চলের মানুষ এত কিছু জানে, ঘটনা হচ্ছে এটা আর কি। কিন্তু এটা কি আসলে ঠিক না? অসাধু ব্যবসায়ীরা এগুলো করে। শহরে করলে খবর আছে, শহরে করলে খবর আছে। ওকে, আচ্ছা এবার দেখো মেগাস্পোরোফিল তো বুঝে গেছি ভাইয়া, কিন্তু ভাইয়া যেটা আমরা বুঝি নাই সেটা হচ্ছে ভাইয়া এখানে ডিম্বক কিভাবে তৈরি হবে? সরি, ডিম্বক বলতেছি, এখানে ডিম্বাণু কিভাবে তৈরি হবে? দেখো ডিম্বাণু তৈরি হবে কোথায় জানো? এই মেগাস্পোরোফিলের ডিম্বকে দেখো আমি এই জায়গাটা এভাবে বোল্ড করে দিছি। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমি এই মেগাস্পোরোফিলের ডিম্বকটা নিব। দেখো মেগাস্পোরোফিলের ডিম্বক, মেগাস্পোরোফিলের ডিম্বকটা নিব। মেগাস্পোরোফিলের এই যে ডিম্বকটা আছে গোল কালারের, ডিম্বকটা নিব। মনে রাখবে এগুলো সব টয়েস এন্ড, এগুলো কি? এগুলো টয়েস এন্ড ডিপ্লয়েড। মেগাস্পোরোফিলের এই ডিম্বকটা নিব, এই কি নিব? ডিম্বকটা নিব। এখন এখান থেকে আসবে কাহিনী ডিম্বাণু সৃষ্টি হওয়ার কাহিনী। কি দেখো, সেটা হচ্ছে যে এই ডিম্বকের ভিতরে, ডিম্বকটা আমি আঁকবো, ফিগার আঁকবো, বই ফিগার নেই তো বুঝতে অসুবিধা হবে এটা, তাই আমি এখানে ফিগারে কি বুঝাবো। প্রথমে দেখো এই যে ডিম্বকটা দেখতেছো, ডিম্বকের ভিতরে এক ধরনের সেল থাকে, বা ডিম্বকের ভিতরে আমরা বলতে পারি এক ধরনের সেল থাকে, যেটাকে আমরা বলতে পারবো মেগাস্পোরাঞ্জিয়াম। মনে রাখবা এটাও কিন্তু ডিপ্লয়েড, তাহলে ডিম্বকের ভিতরে কি থাকে? ডিম্বকের ভেতরে একটা অংশ থাকে বা সেল থাকে, যেটাই বলো ওটাকে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে আমাকে একটু আগে বলো এমজিএম কথাটার অর্থ আমি কি বলছিলাম? এখানে স্পোরাঞ্জিয়াম বানান ভুল, এটা হবে এ। একটু আগে আমি কি বলছিলাম বলো তো? এই এনজিয়া কথাটার অর্থ কি বলছিলাম? এনজিয়া কথাটার অর্থ হচ্ছে বহন করা। তাহলে এখানে বলছে মেগাস্পোরাঞ্জিয়া, তাহলে মেগাস্পোরাঞ্জিয়া যেহেতু বলতেছে, তাহলে এরা কি বহন করবে?
মেগাস্পোর বহন করবে। তাহলে এরা কি বহন করবে? মেগাস্পোর বা স্ত্রী রেণু বহন করবে। যেরকম আমরা মাইক্রোস্পোরেঞ্জিয়াম দেখছিলাম, মাইক্রোস্পোরেঞ্জিয়াম কি বহন করছে? মাইক্রোস্পোর মানে পুংরেণু বহন করছে। তাহলে মেগাস্পোরেঞ্জিয়া কি বহন করবে? মেগাস্পোর বা স্ত্রী রেণু বহন করবে। তার মানে এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে কি বাইর করা, এখান থেকে আমার উৎপন্ন করা হচ্ছে কি মেগাস্পোর। কি উৎপন্ন করা? মেগাস্পোর। মুখস্থ করতে হয়েছে? মুখস্থ করতে হয় না, কারণ তুমি যদি এটা বাংলা মিনিং বুঝো, তুমি যদি এটা বলতে কি বুঝে যাচ্ছে বুঝো, তাহলে তুমি বুঝে যাচ্ছ। তার মানে এখানে এক ধরনের সেল থাকবে, সেটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। সেটা হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। যেহেতু মাতৃরা সবসময় এদিকে কি হয়? ডিপ্লয়েড হয়, তাই এটাকে ডিপ্লয়েড দিলাম। তো এখান থেকে আমি যদি মেগাস্পোর তৈরি করতে চাই, তোমরা জানো মেগাস্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে এখানে কি হবে? মিউসিস হবে। এখানে মিউসিস সেল ডিভিশন হবে। আর তোমরা জানো মিউসিস সেল ডিভিশনে তোমার যে সেলগুলো তৈরি হয় ওগুলা হ্যাপ্লয়েড হয়। তাহলে এই যে দেখো মেগাস্পোরেঞ্জিয়াম কি বহন করবে? মেগাস্পোর। এই যে পেয়ে গেছি মেগাস্পোর বা স্ত্রী রেণু। এখন তোমরা আমাকে বলো, আমি কি এখানে টোয়াইস এন দিব না এন দিব? অবশ্যই এন দিব। যে টোয়াইস এন দিবে সে হচ্ছে বতে বেকুব। যে এন দিবে টোয়াইস এন দিবে সে হচ্ছে বতে বেকুব। কেন বেকুব? লিখে দিছি এখানে মিউসিস হয়েছে। আর তুমি তো ছোটোবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 8 থেকে পড়ে আসছ, মিউসিস দল ডিভিশনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তো এটা যদি টোয়াইস এন হয় তাহলে এটা কোন দুঃখে তুমি টোয়াইস এন দিবা? মিউসিস হয়েছে তো, ক্রোমোজোম সংখ্যা কমাই দাও, অর্ধেক করে দাও, সো এই মেগাস্পোর হবে এন। তাহলে আমাদের মেগাস্পোর তৈরি করা হয়ে গেছে। আমরা এক ধাপ এগিয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? এক ধাপ এগিয়ে গেছি। এখন মজার ব্যাপার কি জানো? এই মেগাস্পোরটা কি তৈরি করে? মজার ব্যাপার হচ্ছে এই মেগাস্পোরটা যেটা তৈরি করে সেটা হচ্ছে একটা স্ত্রী জননাঙ্গ, সেটা হচ্ছে আর্কিগোনিয়া। এখন ভালো বাচ্চারা যারা আমার আগের ক্লাসগুলো করছে তারা এই আর্কিগোনিয়াটা ওয়ার্ডটা শুনে সাথে সাথে ওখানে চলে গেছে যে ভাইয়া তো আর্কিগোনিয়া ওখানে একটু বলছিল, আর্কিগোনিয়াটা কী ছিল, আর্কিগোনিয়াটা কী ছিল। ওরা এখন চিন্তা করা শুরু করছে, কারণ এই ওয়ার্ডটা তারা আগে শুনছে। কারণ এই ওয়ার্ডটা আমি আগে খুব বিস্তারিতভাবে বলছি, এখানে এখন বলতে গেলে টাইম যাবে গা। তো আগে যেহেতু বলছি কী জন্য, আগে এগুলো বলে ফেলি কী জন্য, যাতে এখন বুঝলে এখন যাতে বলতে না হয়, যাতে এখন তুমি আর্কিগোনিয়া ওয়ার্ডটা শুনলে বুঝতে পারো। তাও আমি একটু তোমাদেরকে মনে করা দিই, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ, দেখতে অনেকটা নাশপতি আকৃতির বা ফ্লাক্স আকৃতির, যেটার স্ট্রাকচার আমি আঁকে দিয়েছিলাম। তাও একটু বলে দিই এদিকে, দেখতে অনেকটা নাশপতি আকৃতির, দেখতে অনেকটা নাশপতি আকৃতির। দেখো এটা অনেকটা নাশপতি, না নাশপতি আকৃতির। এটাই হচ্ছে আর্কিগোনিয়া। এটা হচ্ছে কি আর্কিগোনিয়া। তাহলে দেখো মেগাস্পোর কি উৎপন্ন করবে? এই মেগাস্পোরটা উৎপন্ন করবে আর্কিগোনিয়া। এখন আমাকে বলো, মেগাস্পোর যদি এন হয় তাহলে আর্কিগোনিয়াও কি হবে? আর্কিগোনিয়াও এন হবে। মেগাস্পোর যদি এন হয় তাহলে আর্কিগোনিয়াও কি হবে? আর্কিগোনিয়া এন হবে। এই যে আর্কিগোনিয়াটা তৈরি করে ফেললো। এখন তোমরা জানো আর্কিগোনিয়া কি করে? মজার ব্যাপার হচ্ছে এই যে আর্কিগোনিয়া সাহেব আছে স্ত্রী জননাঙ্গ, এও একটা জিনিস উৎপন্ন করে, সেটা হচ্ছে আমাদের ডিম্বাণু মা। আমাদের ডিম্বাণু মা। তার মানে আর্কিগোনিয়াই তৈরি করে ডিম্বাণু। অ্যান্ড উই নো ডিম্বাণু অলসো হ্যাপ্লয়েড। 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 ওকে, তাহলে ডিম্বাণু তৈরি করা শেষ আমাদের। তাহলে এ দেখো আমি দেখাচ্ছি, এটা যদি আর্কিগোনিয়া হয়, এ দেখো আর্কিগোনিয়ার ভিতরে এই ডিম্বাণু তৈরি হয়েছে, এটাই হচ্ছে ডিম্বাণু। দেখছো, এটাই হচ্ছে কি ডিম্বাণু। এই আর্কিগোনিয়ার ভিতরেই এই যে ডিম্বাণুটা তৈরি হলো। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল কি ভাইয়া বলো তো? আমাদের উদ্দেশ্য ছিল ডিম্বাণু তৈরি করা। আমরা ডিম্বাণু তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে ভাই এটা একটা ফিগারের মাধ্যমে দেখান না, তাহলে ভালো হয়। আমি ফিগার আঁকবো, তোমরা ফিগার আঁকবা। দেখো আমি একটা ফিগার আঁকতেছি। দেখো এই দেখো আমি একটা ফিগার আঁকতেছি। অবশ্য এই ফিগার আঁকলাম। এই যে বাইরের দিকে যে অংশটা দেখতেছ এটাকে বলা হয় ইন্টিগুমেন্ট। তোমরা আঁকো আমার সাথে সাথে। এটাকে বলা হয় ইন্টিগুমেন্ট বা ডিম্বক আবরণ। এটাকে বলা হয় ইন্টিগুমেন্ট
বা ডিম্বক আবরণ, এটাকে বলা হয় ইন্টিগুমেন্ট বা ডিম্বক আবরণ। এটা অবশ্যই টুয়াইস এন, এটা অবশ্যই টুয়াইস এন। এখন দেখো এই যে এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ছিদ্র, এটাকে বলা হয় মাইক্রোপাইল, এটাকে বলা হয় মাইক্রোপাইল। সেটা হচ্ছে ছিদ্র, ডিম্বকের ছিদ্র, যেটার ভিতর দিয়ে পরাগরেণু বা শুক্রাণু প্রবেশ করবে, এটা হচ্ছে ছিদ্র। আর এই যে লাল কালারের যেটা দিলাম এটা হচ্ছে ইন্টিগুমেন্ট বা ডিম্বক আবরণ। আচ্ছা এখন দেখো ভিতরে কাহিনী কি। এখানে একটা সেল থাকবে, এই জায়গায় এভাবে একটা সেল থাকবে, এই যে যেটা আঁকলাম এটাকে কি বলে জানো? এই সেলটাকে বলা হয়, এই যে আমাদের দেখো মেগাস্পোরেঞ্জিয়াম, এই যে দেখো ভালো করে এদিকে তাকাও, এই যে মেগাস্পোরেঞ্জিয়াম, তাহলে এটা হচ্ছে কি মেগাস্পোরাঞ্জিয়াম। এটার আরেকটা নাম আছে জানো? এটার আরেকটা সুন্দর নাম আছে, কি জানো? এটার আরেকটা নাম হচ্ছে নিউসেলাস, এটার আরেকটা নাম হচ্ছে নিউসেলাস। তোমরা এদিক দিয়ে এটা আরেকটা নাম লিখতে পারো, এটার আরেকটা নাম লিখতে পারো নিউসেলাস, এটার আরেকটা নাম লিখতে পারো নিউসেলাস। এবং মেগাস্পোরেঞ্জিয়াম কি বলতো? টুয়াইস এন। এটা হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম, এবং মেগাস্পোরেঞ্জিয়াম কি? টুয়াইস এন। মেগাস্পোরেঞ্জিয়াম কি? টুয়াইস এন। মেগাস্পোরেঞ্জিয়াম কি? টুয়াইস এন। এটা আরেকটা নাম কি? মেগাস্পোরেঞ্জিয়ামের আরেকটা নাম কি? নিউসেলাস। মেগাস্পোরেঞ্জিয়ামের আরেকটা নাম কি? নিউসেলাস। মেগাস্পোরেঞ্জিয়ামের আরেকটা নাম কি? নিউসেলাস। মনে রাখবে নিউসেলাস আর মেগাস্পোরেঞ্জিয়াম ওটাই সেম, এটা হচ্ছে সেটা। এখন আমাকে এখান থেকে দেখে দেখে বলবা যে ভাই, এখান থেকে দেখে দেখে বলবা যে বলো তো এই মেগাস্পোরেঞ্জিয়ামের ভিতরে কি হবে? মিওসিস হবে। তো মিওসিস হওয়ার কারণে মেগাস্পোরেঞ্জিয়ামের ভিতরে কি তৈরি হবে? মেগাস্পোর। তাহলে ভাইয়া এখন কি দেখাবো বুঝছো? ভাইয়া এখন এই মেগাস্পোরটা দেখাবো, কারণ মেগাস্পোরেঞ্জিয়ামটা টুয়াইস এন আর এখান থেকে তৈরি হবে মেগাস্পোর হুইচ ইজ এন। এখন দেখো এটার ভিতরে আমাকে একটা মেগাস্পোর দেখাতে হবে। এই দেখো এটার ভিতরে এই যে জিনিসটা দেখাইলাম এটাই হচ্ছে ভাইয়া মেগাস্পোর, এটাই হচ্ছে ভাইয়া মেগাস্পোর। তাহলে আমি বলছিলাম না মেগাস্পোরেঞ্জিয়াম কি বহন করে? মেগাস্পোর বহন করে। দেখছো মেগাস্পোরেঞ্জিয়াম মেগাস্পোর বহন করছে, এবং এটা হচ্ছে এন, মেগাস্পোর হচ্ছে এন, কারণ এখানে মিওসিস হয়েছে। এখন খেয়াল করো ভিতরের দিকে এখানে এই যে মেগাস্পোর যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেগাস্পোর, ঠিক আছে? এই মেগাস্পোরের ভিতরে এই জায়গাটাকে কি বলে জানো? এই যে এই খালি জায়গাটা, এটাকে একটা নাম দেয়। কেন নাম দেয় বলবো, এটা আমি বলবো এই জন্য, কারণ এটা জানতে পারলে তুমি বুঝতে পারবে যে অ্যান্ডোস্পার্ম কোত্থেকে তৈরি হয়। তোমরা জানো এখানে অ্যান্ডোস্পার্ম তৈরি হবে, আর অ্যান্ডোস্পার্ম কোত্থেকে তৈরি হয়, কেন অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, তাই এটা জানতে হবে। এই অংশটা মেগাস্পোরের ভিতরের অংশটা, এটাকে বলা হয় ফিমেল গ্যামিটোফাইট। লিখো, এটাকে বলা হয় ফিমেল গ্যামিট। এটা যদি এটা মনে রাখো, কারণ এটা বুঝতে পারলে তুমি তোমার দুইটা অজানা জিনিস সমাধান হবে। একটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম কোত্থেকে গঠিত হয়, আর একটা হচ্ছে কেন অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। এই দুইটা জিনিস তোমার সমাধান হবে। ফিমেল গ্যামিটোফাইট, এটাও অবশ্য কি হবে? এন হবে। এটা কি হবে? অবশ্য এন হবে। এটা অবশ্য কি হবে? এগুলো লিখে ফেলো। তাহলে আমরা কতটুকু পর্যন্ত আসছি জানো? আমরা এই এতটুকু পর্যন্ত বলছি। আমরা এতটুকু জিনিস এই জিনিসটা আমরা ফিগারের মাধ্যমে দেখেছি। খেয়াল করো, আমরা এই এতটুকু পর্যন্ত ফিগারের মাধ্যমে দেখেছি। দেখো দেখো মেগাস্পোর তৈরি করছি, মেগাস্পোরের ভিতরের যে অংশটা, এই অংশটাকে ফিমেল গ্যামিটোফাইট বলে, হুইচ ইজ অলসো এতটুকু লিখো। তোমাকে কেন আমি ফিমেল গ্যামিটোফাইট মনে রাখতে বলতেছি, কারণ এটা জানলে তোমার দুইটা জিনিস সমাধান হবে। একটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম কোত্থেকে আসে, আর একটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম কেন হ্যাপ্লয়েড। ঠিক আছে? অ্যান্ডোস্পার্ম কেন হ্যাপ্লয়েড, দুইটা জিনিস সমাধান হবে। এতটুকু লিখছো, এবার আমি মুছবো, কারণ আমাকে এবার এইগুলো দেখাতে হবে, এই তিনটা জিনিস দেখাতে হবে, এই দুইটা জিনিস দেখাতে হবে। চলো আমি একটু মুছতেছি, দেখো এডিট করতেছি, কিরকম এডিট করতেছি খেয়াল করে, কিভাবে এডিট করতেছি খেয়াল করো। এখন দেখো যে মেগাস্পোরটা আছে, ঠিক আছে, যে মেগাস্পোরটা আছে সেটা কি হবে। দেখো মেগাস্পোরটা কি তৈরি করবে, দেখো আর্কিগোনিয়া। মেগাস্পোরটাতে কিছু কনভার্ট হবে, এটা অ্যাকচুয়ালি উৎপন্ন বলতে পারো, সমস্যা নাই, বা ম্যাচুর হয়ে যেতে বলতে পারো, এটা অবশ্য ম্যাচুর বলতে পারো, ম্যাচুর হয়ে কি হবে এটা বলতে পারো। এই দেখো মেগাস্পোর যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো ভাইয়া? এটা হচ্ছে মেগাস্পোর। এটা হচ্ছে কি ভাইয়া? মেগাস্পোর। আর ভিতরে এটা কি? ফিমেল গ্যামিটোফাইট। আর ভিতরে এটা কি? ফিমেল গ্যামিটোফাইট। এটাও এন, এটাও এন। এখন দেখো মেগাস্পোরটা আর্কিগোনিয়া তৈরি করবে, তার মানে মেগাস্পোরটা এবার একটু ম্যাচুর হবে। ম্যাচুর মানে কি? বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু বড় হওয়াটা দেখাই। আমি তো এডিট করবো, তোমরা পাশে লিখবা। আমি এডিট করবো, তোমরা কিসে লিখবা? পাশে লিখবা। এটা হচ্ছে মেগাস্পোর। দেখো এটা এখন বড় হবে, এটা এখন এভাবে বড় হবে। সো দেখো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা পাশে লিখো, আমি এডিট করি। দেখো এই মেগাস্পোরটা এভাবে বড় হয়েছে, দেখছো? এই মেগাস্পোরটা এভাবে ম্যাচুর হয়ে গেল। তাহলে মেগাস্পোর যদি এভাবে ম্যাচুর হয়ে যায়,
এটা হচ্ছে কি বলতো, এই জায়গাটা হচ্ছে কি, এটাই হচ্ছে স্পোর, এই জায়গাটা হচ্ছে স্পোর। এখন এটার ভিতরে একটা স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হবে যেটার নাম হচ্ছে আর্কিগোনিয়া। তাহলে দেখো এই মেগাস্পোরের ভিতরে একটা অংশ তৈরি হচ্ছে গোল, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়া। এই অংশটা হচ্ছে কি আর্কিগোনিয়া। আর তোমরা জানো আর্কিগোনিয়ার ভিতরে কি তৈরি হয়, ডিম্বাণু। তাহলে দেখো এই আর্কিগোনিয়ার ভিতরে এই যে জিনিসটা দিলাম এটা হচ্ছে ডিম্বাণু। এই আর্কিগোনিয়ার ভিতরে যে এই জিনিসটা দিলাম এটা ডিম্বাণু। তাহলে এটা হচ্ছে কি আর্কিগোনিয়া উইথ এগ। তার মানে দেখো এগো এন আর্কিগোনিয়া এন, তাহলে এটা এন হবে। তাহলে দেখছো এই জিনিসটা এবার আমি ব্যাখ্যা করছি। দেখো ম্যাচিউর হয়েছে, মেগাস্পোরটা ছোট ছিল, বড় হয়ে গেছে, ম্যাচিউর হয়ে এটা ভিতরে একটা কি তৈরি করছে দেখছো, এটা ভিতরে একটা আর্কিগোনিয়া তৈরি করছে, এটা হচ্ছে আর্কিগোনিয়া। আবার দেখো আর্কিগোনিয়ার ভিতরে ফোটা আকারে এটা কি ডিম্বাণু। তাহলে আর্কিগোনিয়াও তৈরি হলো, আর্কিগোনিয়ার ভিতরে ডিম্বাণুও তৈরি হলো। এই জিনিসটা আমি ফিগারের মাধ্যমে দেখেছি। এতটুকু ক্লিয়ার? এতটুকু পাশে লিখছো? এতটুকু ক্লিয়ার থাকলে এবার তুমি নিশেকেও বুঝে যাবা। এতটুকু ক্লিয়ার, এতটুকু পাশে লিখছো। আর এই অংশটা কি জানো তো, এই অংশটা হচ্ছে ফিমেল গ্যামিটোফাইট। এই যে ভিতরে এটাই তো স্পোর, এটাই তো পুরোটা স্পোর, বড় হয়ে গেছে আর কি। তো স্পোরের সময় এই অংশটা কি ছিল বলো তো, এই অংশটা ছিল ফিমেল গ্যামিটোফাইট। এতটুকু এই জিনিসগুলো লিখো, এই জিনিসগুলো লিখো, আমি একটু সুযোগ দিছি, বা স্ক্রিনশট মারো, এই জিনিসটা স্ক্রিনশট মারো বা লিখো। ইনটু হিউম্যান ফিমেল গ্যামিটোফাইট, এই অংশটা হচ্ছে ফিমেল গ্যামিটোফাইট, এই অংশটা হচ্ছে আর্কিগোনিয়া, আর ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগ। শেষ, আমাদের ডিম্বাণু শেষ। এবার আসো আমরা নিষেকের জায়গা, এটাই হচ্ছে নিষেক। হ্যাঁ ওকে, এবার আসো আমরা নিষেকে চলে যাই। দেখো নিষেকে কি হয় সেটা তো তুমি আমি সবাই জানি। নিষেকে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে, কথা হচ্ছে ভাইয়া যে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে তো ভালো কথা ভাইয়া। সেটা হচ্ছে প্রথমে কি আসবে, সেটা হচ্ছে তোমরা জানো যে বাতাসের মাধ্যমে মেল নগ্নবীজ উদ্ভিদ থেকে পরাগরেণুটা ডিম্বকে গিয়ে আশ্রয় পড়বে। তাহলে প্রথমে আমি যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে কি বলতো, পরাগরেণু। সো পরাগরেণু ইজ এন। এখন পরাগরেণুটা কি হবে, বায়ু দ্বারা পরিবাহিত হয়ে এই স্ত্রী নগ্নবীজ উদ্ভিদের ডিম্বকে আসবে। এই যে স্ত্রী নগ্নবীজের ডিম্বকটা দেখতে পাচ্ছ, এই ডিম্বকের যে ছিদ্র, এটাকে আমি কি বলছিলাম, মাইক্রোপাইল। এই ছিদ্রটাকে আমি কি বলছিলাম, মাইক্রোপাইল। এই ছিদ্রে আসবে। তাহলে দেখো এখানে আমি একটা পরাগরেণু আঁকতেছি। দেখো এই যে এটা হচ্ছে একটা পরাগরেণু, এটাই হচ্ছে একটা পরাগরেণু, ঠিক আছে ওকে। এবং কোথায় আসতেছে সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র মানে ছিদ্র, অগ্র প্রকোষ্ঠে প্রবেশ করবে। এতটুকু তো বুঝছো? আচ্ছা, প্রবেশ করলো, এই যে এদিক দিয়ে আসলো, ছিদ্রতে আসলো। এখন দেখো এই পরাগরেণুটা একটা টিউব সৃষ্টি করবে, লম্বা নালী সৃষ্টি করবে। দেখো এখান থেকে একটা টিউব সৃষ্টি করাবো আমি, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখান থেকে আমি একটা টিউব সৃষ্টি করাবো। দেখো একটা টিউব সৃষ্টি করাচ্ছি। এখান থেকে একটা টিউব যে সৃষ্টি করতেছি, এটা এই যে ছিদ্র দিয়ে যাচ্ছে এবং ছিদ্র দিকে গিয়ে ভিতরে প্রবেশ করে একেবারে আর্কিগোনিয়া পর্যন্ত বিস্তৃত হচ্ছে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে কি আর্কিগোনিয়া। এখন ডিম্বাণু হচ্ছে আর্কিগোনিয়ার ভিতরে। ডিম্বাণু কোথায়, এটা হচ্ছে ডিম্বাণু হচ্ছে কি আর্কিগোনিয়ার ভিতরে। তাই এটা হচ্ছে পোলেন টিউব। এই পোলেন টিউবটা সৃষ্টি হয়েছে এবং এটা আর্কিগোনিয়া পর্যন্ত গেছে। কোথায় গেছে, আর্কিগোনিয়া পর্যন্ত। তাহলে আমি লিখতেছি, দেখো পোলেন টিউব সৃষ্টি হয়ে আর্কিগোনিয়া পর্যন্ত বিস্তৃত হয়। আর্কিগোনিয়া পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে দেখো এটা আর্কিগোনিয়া পর্যন্ত গেল, কারণ ডিম্বাণু হচ্ছে ওই জায়গায়, তো শুক্রাণুকে ডিম্বাণুতে করতে হবে। মজার ব্যাপার হচ্ছে কি জানো, পোলেন টিউব কাদের সৃষ্টি হয়, এটা একটা বেসিক জিনিস লিখে রাখো। পোলেন টিউব কাদের সৃষ্টি হয়, দেখো নর্মালি দেখো পোলেন টিউব তাদের সৃষ্টি হয় যাদের শুক্রাণু চলতে পারে না। যেমন ধরো একজন মানুষকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে যাচ্ছ, তো তুমি বলতেছো যে আপনি এই টিউবের ভিতর যান, আপনাকে একটা টিউব দিয়ে দিচ্ছি, টিউবের ভিতর স্যাঁচড়া খাবেন একটা।
শ্বাস চাকাইতে চাকাইতে চলতে চলতে যাবেন না। তাহলে জিনিসটা দেখো, একজন চলতে পারতেছে না, বা শিশু পার্কের ক্ষেত্রেই বা দেখো, বা ফার্স্ট লেক টার্স্ট লেক দেখো, ঠিক আছে, সি ওয়ার্ল্ড দেখো, যেখানে তোমরা এক জায়গায় একটা টিউবের ভিতর দিয়ে তোমরা প্রবেশ করে এবং ইজিলি চলে যেতে পারো। ধরো তুমি চলতে পারো না, বিধে টিউবের মধ্যে দিয়ে গিয়ে তুমি চলে গেছো। তো আসলে টিউব তাদেরই সৃষ্টি হয় যে সকল উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা সৃষ্টি হয় না। শুক্রাণুতে কী সৃষ্টি হয় না? ফ্লাজেলা সৃষ্টি হয় না। এখন ফ্লাজেলা সৃষ্টি না হলে তো চলতে পারবে না, তাই টিউবটা সৃষ্টি করে শুক্রাণুকে ভিতরে পাস করানো হয়। আর যাদের ফ্লাজেলা আছে তাদের এই টিউবটা কিন্তু সৃষ্টি হয় না। যাদের ফ্লাজেলা আছে তাদের কিন্তু এই টিউবটা সৃষ্টি হয় না। এখন দেখো এটা কাদের হয়? নগ্নবীজোদ্ভিদের 4টে বিভাগ আছে। এই টিউবটা সৃষ্টি হয় কোনিফার্স। এই টিউবটা সৃষ্টি হয় কাদের? কোনিফার্স এবং নিটোফাইটসদের। এখন যদি জিজ্ঞেস করো ভাইয়া কেন? কারণ এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। কারণ এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। তাহলে আমাকে বলো তো, শুক্রাণু যদি ফ্লাজেলাবিহীন হয় তাহলে চলতে পারবে না, তাই এভাবে একটা টিউব সৃষ্টি করে দিতে হবে। কিন্তু এটা যদি সাইকাডোফাইটা হইতো, এটা যদি জিঙ্কোফাইট হইতো, তখন কিন্তু টিউব সৃষ্টি হইতো না, কারণ তাদের শুক্রাণুটা ফ্লাজেলা আছে, সো এরা চলতে পারে। তাই এদের মূলত টিউবটা সৃষ্টি হয়। এটা হচ্ছে বেসিক জিনিস। এটা হচ্ছে কি জিনিস? বেসিক জিনিস। এখন দেখো টিউব সৃষ্টি হলো, এখন দেখো এইটার ভিতরে কি হবে ঘটনা? সেটা হচ্ছে পোলেন টিউবের ভিতর শুক্রাণু তৈরি হবে। পোলেন টিউবের ভিতর কি তৈরি হবে? কারণ আমরা তো দেখছি পড়ার কেন্দ্রের ভিতরে শুক্রাণু তৈরি হয়। তাহলে এই যে শুক্রাণু পাইলাম, কি পাইলাম? শুক্রাণু, হুইচ ইজ N। তাহলে দেখো এখানের ভিতরে শুক্রাণু থাকবে। এই যে শুক্রাণু দেখাইলাম, এই যে গোল কালারে একটা শুক্রাণু দেখাইলাম। এবার শুক্রাণুটা আর্কিগোনিয়ার ভিতর দিয়ে পাস করে ডিম্বাণুতে প্রবেশ করবে। তাহলে দেখো এই যে শুক্রাণুটা এদিক দিয়ে যাচ্ছে, গিয়ে এই আর্কিগোনিয়ার সাথে ফিউজ হবে, এবং এই আর্কিগোনিয়ার সাথে ফিউজ হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে জাইগোট। যেটা তৈরি করবে সেটা হচ্ছে জাইগোট, অ্যান্ড জাইগোট ইজ টুয়াইস N। দেখো তোমরা কি করবা, এই যে ডিম্বাণুর সাথে আমি কালো ডিম্বাণুর সাথে এই লাল কালারের শুক্রাণুটা আমি মিলাই দিছি। তো লাল কালারের শুক্রাণুর সাথে ডিম্বাণু মিললে জাইগোট হবে, আর জাইগোটটা হবে টুয়াইস N। তাহলে আমাকে বলো তো, এই শুক্রাণুর সাথে কে মিলবে? এই শুক্রাণুর সাথে আর্কিগোনিয়ার ভিতরে যে ডিম্বাণু আছে, আর্কিগোনিয়াস্ত ডিম্বাণু, আর্কিগোনিয়াস্ত যে ডিম্বাণু আছে, অ্যান্ড ডিম্বাণুটা N, এই দুইটা মিলবে। এই দুইটা মিলে কি তৈরি হবে? এই দুইটা মিলে কি তৈরি হবে? এই দুইটা মিলে তৈরি হবে জাইগোট, অ্যান্ড উই নো জাইগোট ইজ টুয়াইস N। এই নিষেক হয়ে গেল, এই নিষেক হয়ে গেল, জাইগোট তৈরি করা শেষ। আমাদের জাইগোট তৈরি করা শেষ। এখানেও আমি দেখাই দিয়েছি, দেখো জাইগোট তৈরি করে ফেলছি ভিতরে। এখন কথা হচ্ছে ভাইয়া জাইগোটটা আপনি তৈরি করে ফেললেন, জাইগোটটার পরের নিষেকের পরবর্তী অবস্থাটা একটু বলেন না, যেখানে ভ্রূণ কি হবে, বীজ কি হবে, অ্যান্ডোস্পার্ম কি হবে, এটা একটু বলেন না। এখানে অ্যান্ডোস্পার্ম কি হবে, বীজ কি হবে, ভ্রূণ কি হবে, এটা একটু বলেন না। সেটা হচ্ছে তুমি দেখো এই যে জাইগোটটা দেখতে পাচ্ছ না, নর্মালি এই জাইগোটটাই মূলত ভ্রূণে পরিণত হয়, এটা লিখো। সো ভ্রূণটা হবে টুয়াইস N। জাইগোটটা কিসে পরিণত হয়? এই জাইগোটটা নিষেকের পর ভ্রূণে তৈরি হয়। তাহলে আমরা ভ্রূণ পাই গেলাম। জাইগোট কি হয়? নিষেকের পর ভ্রূণে পরিণত হয়, ভ্রূণ পাই গেলাম। আচ্ছা ভাই এবার বলেন তো, অ্যান্ডোস্পার্ম কোত্থেকে আসে? এটাই হচ্ছে মেইন থিং। সেটা হচ্ছে তোমরা দেখো এটা, এই জায়গাটা হচ্ছে জাইগোট, আর এদিকে যে স্পেসটা দেখতেছো, এই পুরো স্পেস, এই যে পুরো স্পেস মানে জাইগোটের আশেপাশে যে স্পেসটা দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করো, জাইগোটের আশেপাশে যে স্পেসটা দেখতে পাচ্ছ, এই স্পেসটার নাম কি? ফিমেল গ্যামিটোফাইট। আর ফিমেল গ্যামিটোফাইট হচ্ছে N। এই জন্য লিখে রাখো এদিক দিয়ে, ফিমেল গ্যামিটোফাইটটাই মূলত নিষেকের পর, ফিমেল গ্যামিটোফাইটটা হুইচ ইজ N, নিষেকের পর অ্যান্ডোস্পার্ম হয়, নিষেকের পর অ্যান্ডোস্পার্ম হয়, যার জন্য ফিমেল গ্যামিটোফাইট যেহেতু N, তাই অ্যান্ডোস্পার্মটাও N হয়। এবার বুঝছো কেন নগ্নবীজ উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড? বিকজ ফিমেল গ্যামিটোফাইট যেটা দেখতেছো, এই ফিমেল গ্যামিটোফাইট Nটা মূলত অ্যান্ডোস্পার্মে পরিণত হয়। এখানে হচ্ছে চারিদিকে যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফিমেল গ্যামিটোফাইট, এটা হচ্ছে N, নিষেকের পর এটাই অ্যান্ডোস্পার্ম হবে। তাই আমরা বলি নগ্নবীজ উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস হ্যাপ্লয়েড। দেখছো কাহিনী? কেন এখানে দ্বি নিষেক হয় না? কেন এখানে দ্বি নিষেক হয় না? তোমরা জানো আবৃতবীজ উদ্ভিদে দ্বি নিষেক হয়,
মানে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলন করার পর শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। কিন্তু ভাই আমরা তো জানি নগ্নবীজিতে দ্বি নিষেক হয় না, তাহলে আরেকটা শুক্রাণু কেন মিলবে? কথার কথা, আরেকটা নিষেক তো হবে না, কারণ দ্বি নিষেক হয় না, দুইটা নিষেক হয় না, আরেকটা নিষেক তো হবে না। সো বুঝতেই পারছো, এই জন্য এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড হওয়ার কোনো চান্স নেই। আর এই যে ফিমেল গ্যামিটোফাইট যেটা দেখতে পাচ্ছ, এটাই মূলত এন্ডোস্পার্ম হয়। এই জন্য এন্ডোস্পার্মকে আমরা বলি, নগ্নবীজ উদ্ভিদে এন্ডোস্পার্ম বলি হ্যাপ্লয়েড। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা, মানে এটা। তো আমি দেখাচ্ছি জিনিসটা আমি দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর করে দেখাচ্ছি, দেখো এই দেখো নিষেকের পর কি হচ্ছে এটা দেখো। এই দেখো, যে জাইগোটটা ছিল না, হ্যাঁ যে জাইগোটটা ছিল না, এই জাইগোটটা কি হয়ে গেছে বলো তো? ভ্রূণ হয়ে গেছে। জাইগোটটা কি হয়ে গেছে? ভ্রূণ হয়ে গেছে। জাইগোটটা কি হয়ে গেছে? এই দেখো, এই যে লম্বা কালারের যেটা দেখতেছো এটা, এই জাইগোটটা কি হয়েছে গেল বলো তো? এই যে এটা কি হয়ে গেছে? ভ্রূণ হয়ে গেছে। আর এটা ছিল কি বলতো? এই অংশটা কি ছিল? এর আশেপাশে যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কি ছিল? ফিমেল গ্যামিটোফাইট। এই দেখো ফিমেল গ্যামিটোফাইট। ফিমেল গ্যামিটোফাইটটা কি হয়ে গেছে? এন্ডোস্পার্ম হয়ে গেছে। আর আমাকে বলো তো, ফিমেল গ্যামিটোফাইট যেহেতু এন, তাহলে এন্ডোস্পার্মও এন, ভ্রূণ জাইগোট যেহেতু টোয়াইস এন, তাহলে ভ্রূণও টোয়াইস এন। এবার বুঝতে পারছো কাহিনী? এটাই হচ্ছে আসল কাহিনী, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পড়া, এটাই হচ্ছে আসল কাহিনী। এবং এই যে ইন্টিগুমেন্ট বা ডিম্বক আবরণ কী হয় জানো? এটা অনেকে জান না। এই যে পাশে যে লেয়ারটা দেখতেছে, এটা হচ্ছে কি? ইন্টিগুমেন্ট ডিম্বক। এটা কি হয় জানো? এটা হয় বীজপত্র। ইন্টিগুমেন্ট তোমরা এই যে পড়লো না, বীজপত্র, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র দুইটা, একবীজপত্রী উদ্ভিদের পত্র দুইটা। অ্যাকচুয়ালি এই ইন্টিগুমেন্ট ডিম্বক আবরণটাই মূলত নিষেকের পর বীজপত্র হয়ে যায়। এখানে যেহেতু বীজপত্র একটা লেয়ার, তাই বীজপত্র একটা, তাহলে ইন্টিগুমেন্টটা বীজপত্র হয়ে যায় নিষেকের পর। আর এই পুরা ডিম্বকটা, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে পুরাটাই হচ্ছে ডিম্বক। আর নিষেকের পর এই ডিম্বক, এগুলো হচ্ছে নিষেকের পরবর্তী অবস্থা। এখানে লিখতে পারো, এটা হচ্ছে কি? নিষেকের পরবর্তী অবস্থা। সেটা হচ্ছে এটা পুরাটা ডিম্বক, আর ডিম্বকটা হয়ে যায় বীজ, ফিমেল গ্যামিটোফাইটটা হয়ে যায় এন্ডোস্পার্ম, জাইগোটটা হয়ে যায় ভ্রূণ, ইন্টিগুমেন্টটা হয়ে যায় বীজপত্র। এটা হচ্ছে নিষেকের পরবর্তী অবস্থা। আর বীজটা কি থাকে? নগ্ন থাকে। তাহলে দেখলে আমরা কত কিছু শিখে ফেললাম, এবং ডিটেলসভাবে শেখার চেষ্টা করছি। তাহলে নিষেক হয়ে গেল না? এটাই হচ্ছে নিষেক। তো বই পড়লে সিম্পল, তো একদম সিম্পলভাবেই পড়বা, কারণ বইয়ে সিম্পলভাবেই আছে আর একদম ইজি। আমি তো বইয়ের কথাগুলো এখানে লিখছি, কিন্তু জিনিসটাকে আমি একটু ফিগারের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো আই হোপ তোমরা ফিগারটা বুঝছো, এবং আমাদের সাইকাসের জননটাও শেষ। ঠিক আছে, তোমরা বুঝতেছ? ওকে, আচ্ছা বুঝলে ভালো। আমরা এখন একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। আমার লাস্ট টপিক। তোমরা সবাই পরীক্ষার জন্য রেডি হও। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সবাই পরীক্ষার জন্য রেডি হও। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, অ্যালার্ট, পরীক্ষার জন্য রেডি হও। অ্যালার্ট, পরীক্ষার জন্য রেডি হও। আচ্ছা তোমাকে একটা পরীক্ষা নিয়ে একটু কিছু অ্যাডভাইস দিই। সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নটা একটু ভালোভাবে চিন্তা করবা, কারণ এখান থেকে আমার ফার্স্ট বের করতে হবে। তো এই জন্য আমি প্রশ্ন ভাবি করছি, তাড়াহুড়া করে পরীক্ষা দিও না। আমি বলি 25টা এমসিকিউ আমি লিঙ্ক দিব, বুঝছো? তো লিঙ্ক দেওয়া মাত্র তোমরা সবাই ঢুকে যাবা। আমার 25টা এমসিকিউর জন্য তুমি সময় পাবা 20 মিনিট। এই 20 মিনিটটা কাউন্ট হবে আমি যখন লিঙ্কটা দিব, তখন দেওয়ার সাথে সাথে এই 20 মিনিটটা কাউন্ট হবে। তো তুমি যখনই 20 মিনিট লিঙ্কে ঢুকবা, তখন থেকে 20 মিনিট কাউন্ট হবে। আর তখন থেকে 20 মিনিট পর আমি ঘোষণা দিব পোস্টে যে সাবমিশন অফ। 20 মিনিট পর সাবমিশন অফ। এখন সাবমিশন অফ হলে কী হবে? তুমি আর সাবমিট করলেও, তুমি সাবমিটে গুতা দিলেও সাবমিট হবেই না। সাবমিটে গুতা দিলেও সাবমিট হবে না। কেন হবে না? কারণ আমি 20 মিনিট পার করে ফেলছো। 20 মিনিটের ভিতরে যদি তুমি সাবমিট না করতে পারো, তাহলে তোমার সাবমিশনই হবে না। সো 20 মিনিট সময় পাবা 25টা এমসিকিউর জন্য, এবং এই 20 মিনিটের মধ্যেই তোমাকে সাবমিশন করতে হবে। আদারওয়াইজ সাবমিশন আমি অফ করে দিব। অফ করে দিলে যারা সাবমিট করছে, যারা 20 মিনিটের ভিতর সাবমিট করবে, তাদের রেজাল্টটাই পাবে।
তাদের ভিতর থেকে ফার্স্ট হয়। আর যারা 20 মিনিট ওভার করে ফেলবে তারা তো পাবে না। আর 20 মিনিট কাউন্ট হবে কীভাবে? আমি পোস্ট করার পরে লিঙ্ক যখন দিব সাথে সাথে এই লিঙ্কে ঢুকার পরেই টাইম স্টার্ট হবে। আর তখন থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত সর্বোচ্চ টাইম পাবা। এরপরে যত কাহিনী করো সাবমিট করলেও সাবমিট হবে না। সো মাথায় রাখবা যে 20 মিনিটের মধ্যে আমাকে সাবমিট করতে হবে এবং 25টা MCQ। 20 মিনিট হিউজ টাইম, 20 মিনিট হিউজ টাইম। হ্যাঁ, ওকে, আশা করি বুঝাইতে পারছি। সো অন্য সময় পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করিও না যে আমি অন্য সময় এসে দিব। এটা এখন দিবা, এখনই হবে, এখন দিয়ে চলে যাও, তারপর রেজাল্ট দিব, শেষ। এটাই হচ্ছে কথা। লিঙ্ক দিব কোথায়? লিঙ্ক দিব অবশ্যই পোস্টে। তো ক্লাস শেষ হওয়ার পর অনেকে চলে যাবে। কেন যাবো তুমি? ক্লাস শেষ হওয়ার মধ্যে পরীক্ষা হবে। ক্লাস শেষ হওয়ার পরই তো আমি দিচ্ছি, পোস্ট দিচ্ছি লিঙ্কের। তো থাকবা। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইকাস পেকটিনাটা। এই সাইকাস উদ্ভিদটা মূলত এর কচি পাতা সবজি হিসেবে ইউজ করা হয়। এর কচি পাতা সবজি হিসেবে অনেকে খায়, এটা মনে রাখবা। তারপর সাইকাস রেভুলোটা এর কি হয়? এর বীজটা খাদ্য হিসেবে অনেকে ইউজ করে, খায়। তারপর কি হয়? তারপর হচ্ছে সাইকাস সার্সিনালিস। এটা কি হয়? সাইকাস সার্সিনালিসের ক্ষেত্রে হয় এর স্ফীতকন্দ ও বীজ হতে এক প্রকার এরা রুট প্রস্তুত করা হয়। স্ফীতকন্দ ও বীজ হতে এক প্রকার এরা রুট মানে হচ্ছে ধরো বার্লি, আর কি বার্লি মানে হচ্ছে জব। এরা রুট বা বার্লি কি করা হয়? প্রস্তুত করা হয়। ঠিক আছে, এগুলাই আর কি। এছাড়া সাইকাসের পাতা দিয়ে মাদুর তৈরি করা হয়। সাইকাসের পাতা দিয়ে কি তৈরি করা হয়? মাদুর তৈরি করা হয়, মাদুর। ঠিক আছে, তারপর দেখবা বীজ হতে সাগুর মতো, এগুলো আসে না। ঠিক আছে, এই 3টা জানলেই চলবে, জাস্ট এই 3টা। এগুলো MCQর জন্য, এটা তো সৃজনশীল আসবে না। এইসব সৃজনশীল, এই সকল কোয়েশ্চেন সৃজনশীলে করে না তেমন। তো এই 3টা MCQর জন্য জানবা। সাইকাস পেকটিনাটা কচি পাতা হিসেবে, সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস রিভোলাটা বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এবং সাইকাস সার্সিনালিস স্ফীতকন্দ ও বীজ হতে এক প্রকার এরা রুট প্রস্তুত করা হয়। তাহলে আমাদের সাইকাসের শেষ, নগ্নবীজ উদ্ভিদ শেষ। মোট কথা আমাদের নগ্নবীজ উদ্ভিদ শেষ। তো আমি এই 4টা লেকচারে নগ্নবীজ উদ্ভিদ যা পড়াইছি তোমরা সব কিছু ভালোভাবে, আজকে যেটা পড়েছি জননটা পড়েছি খুব ভালোভাবে, বেসিক্সও পড়াইছি। আই হোপ তোমরা বুঝতে পারছো এবং মনে একটা স্যাটিসফ্যাকশন আসছে যে না, যে আমরা সাইকাসের যে জননটা আছে এটা ফিগার সহ পড়ছি। ফিগারটার সাথে জিনিসটা একটু আরও হয়েছে, বেসিকটা আরও ক্লিয়ার হয়েছে। কারণ এখানে তুমি 2টা জিনিস জানতে পারছো যেটা তোমার মনে সবসময় ঘুরপাক খাইছে, সেটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। যে তোমরা জানো যে সাইকাস আবৃতবীজিতে অ্যান্ডোস্পার্মটা ট্রিপ্লয়েড হয়, কিন্তু নগ্নবীজিতে অ্যান্ডোস্পার্মটা হ্যাপ্লয়েড হয়। কারণ নগ্নবীজিতে ডিনিষেক হয় না। এটা কেন হয়েছে তোমার মাথায় এটা চিন্তা করবে। তো এই ক্লাসটা যারা করছো তারা এবার বুঝতে পারছো যে কেন অ্যান্ডোস্পার্মটা হ্যাপ্লয়েড হয় এবং কিভাবে হয়, এই জিনিসটা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে তো বলবা, আমি তো আছি, আমি সবসময় ফ্রি থাকবো। আমাকে বলবা যে জিনিসটাতে সমস্যা হবে, আমি বুঝিয়ে দিব। তো পরীক্ষার জন্য রেডি হও। একটু পরে আমি তোমরা কয়টা বাজে, যতটাই বাজক, আমি এখনের 5 মিনিট পর পোস্ট করতেছি লিঙ্কের। তো তোমরা সবাই রেডি হয়ে যাও। রেডি? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।